আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উদ্ভাস অনলাইন ক্লাসে। তো আজকে তোমাদের হচ্ছে এইচএসসি 2022 স্পেশাল প্রোগ্রামের ফ্রি ক্লাস বায়োলজির উপরে। তোমাদের সঙ্গে থাকবে আজকে সঞ্চারী আপু এবং জাহিদ ভাইয়া। তো আমরা আরো 2 মিনিট অপেক্ষা করব, এরপরে আমরা ক্লাসটি শুরু করতে পারবো ইনশাল্লাহ। যারা ফেসবুক লাইভে আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে যেটা বলবো যে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং যারা আছে তাদেরকে আপনারা মেনশন করতে পারেন এবং শেয়ার করতে পারেন আজকের ক্লাসটি। অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। যেহেতু আজকে আমাদের ফ্রি ক্লাস, তো নতুনদের উদ্দেশ্যে যেটা বলবো আমরা, আপু যখন তোমাদেরকে পড়াবে যদি তোমরা বুঝতে না পারো তখন তোমরা ওই কোশ্চেনটা কিউএন সেকশনে লিখে জানাবা। আমাদের জাহিদ ভাইয়া তোমাদের ওই কোশ্চেনের অ্যান্সার দিয়ে যাবে, যারা জুমের ফিচারে আছো, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে এই বিষয়গুলো। আর সঞ্চারী আপু যখন পড়াবে, এরপরে যখন আপু জিজ্ঞেস করবে যে তোমরা বুঝতে পারছো কিনা, তখন আপুকে রেসপন্স করার জন্য তখন তোমরা চ্যাট বক্সে লিখবা। ফেসবুকে যারা আছেন তারা আসলে তাদের তো আর আমরা দেখতে পারছি না, কারণ আমরা এখন ওই পেজে নেই, যদিও ফেসবুকে লাইভ আছে। তো আশা করি আপনারা মানে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে যান। আর ওইখানকার যে কমেন্ট গুলো থাকবে, আমাদের টিম মেম্বার হচ্ছে আপনাদের কথাগুলো রিপ্লাই দিয়ে যাবে আশা করি। তো আমরা শুরু করতে পারি, যেহেতু 7টা বেজে গেছে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? জি আপু, হ্যাঁ শোনা যাচ্ছে। তাহলে আমরা পরিচয় দিয়ে শুরু করতে পারি। জি ভাই, এই যে 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে। জাহিদ ভাই কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওদের ভাই একটা তাহলে আপনার বিষয়। পরিচয়টা দেন। হ্যাঁ জি বলেন। হ্যাঁ, ওরা যেহেতু ক্লাস করতেছে আজকে আমাদের, আমি কিউএনএ তে আছি, ডাক্তার জাহিদ, সরওয়ার্দী মেডিকেল কলেজ। আর তোমাদের ভুকালে থাকবে তোমাদের সঞ্চারী আপু, কথা বলবে তোমাদের সাথে। তো তোমাদের একটা বিষয় বলি, তোমরা মাঝে মধ্যে হয় কি যে ক্লাস করতে করতে আসলে বেশি বুঝো নাকি আসলে অলস হয়ে ঘুমায় যাও, বুঝি না আমরা। তো একটু আপুকে রেসপন্স করবা চ্যাট বক্সে, যখন আপু বলছে যে বুঝো কিনা, তাহলে তোমরা রেসপন্স করবে, বুঝলেও বলবো না বুঝলেও বলবো, চেষ্টা করবে যে আপু তোমাদেরকে যেখানে বুঝো না সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য। আর যদি তোমাদের কোনো এই টপিকটা শেষ হওয়ার পরে কোনো কোশ্চেন থাকে যে আপু পড়ায় নাই অথবা পড়াইছে তুমি বুঝো নাই, আপু অন্য টপিকে গেছে, তখন তুমি সেই টপিক সম্পর্কিত কোশ্চেন গুলো কিউএনএ বক্সে করবা, ঠিক আছে? তোমরা অনেকে আবার ওই যে ফেসবুকে অনেকে রেসপন্স করো, তো সেটা তো আমরা দেখতে পাই না, তখন তোমরা চ্যাট বক্সে রেসপন্সটা করো। আর প্রশ্ন থাকলে কিউএনএ বক্সে করবা, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। কি অবস্থা সবার? সবাই আমাকে একটু চ্যাটে জানাও যে সবার কি অবস্থা। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসলে তোমাদের সাথে অনেকদিন পর দেখা, তাই না? তোমরা এখানে কারা কারা নতুন পাপি? তার মানে আপুর সাথে এর আগে কখনো দেখা হয়নি, বা উদ্ভাসে এর আগে কখনো ছিল না। দেখি একটু জানাও তো কারা কারা হচ্ছে নতুন পাপি আর কারা কারা হচ্ছে পুরাতন পাপি, একটু জানায় দাও সবাই। কারা হচ্ছে পুরাতন পাপি বাট আপুর সাথে ফার্স্ট দেখা, সেটা একটু জানিয়ে দাও, তাহলে তোমাদের সাথে পরিচিত হই। আচ্ছা, আমি নিউ। আম, আমি ছিলাম না পুরাতন পাপি। আচ্ছা, নতুন পাপি, ভালো। সবই দেখি আছে এখানে, পুরাতন পাপিও আছে আবার নতুন পাপিও আছে, ভালো। আচ্ছা, এক্স উদ্ভাসিয়ান, পুরাতন পাপি, আপনার সাথে অনেকবার দেখা হয়েছে, ওকে। একটা মিনিট। আচ্ছা, পুরাতন পাপি কিন্তু আমার সাথে ফার্স্ট আজকে দেখা। আচ্ছা, ওকে। 1 মিনিট।
ওকে, আমার কথা যদি তোমরা শুনতে পারো, সবাই যদি ক্লিয়ারলি শুনো, তাহলে সবাই একটু চ্যাটে সি লেখো। আমার কথা যদি ক্লিয়ারলি তোমরা শুনতে পারো এখন, তাহলে সবাই একটু চ্যাটে সি লেখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে তোমাদের সাথে অনেকের সাথে আমার এর আগে দেখা হয়েছে, অনেকের সাথে আজকে প্রথম দেখা হচ্ছে বা প্রথম কথা হচ্ছে, বা অনেকে আগে উদ্ভাসে কখনোই ক্লাস করো নাই, বা অনেকে হচ্ছে গিয়ে অনেকবার উদ্ভাসের সাথে ছিলে, সে পিচ্চিকাল থেকে ছিলে। তো এখন তোমাদের কি অবস্থা বলো পড়াশোনার? পড়াশোনা কোন স্পিডে চলতেছে? 3G, 4G, 5G, H প্লাস নাকি E প্লাস? কে কোন স্পিডে আছো? সবাই একটু সবার পড়াশোনার স্পিড জানাও। ও আচ্ছা, প্রথেলাস যুগের মানুষ, ও মনে পড়ছে, তাহলে তোমরা সেই প্রথেলাস যুগের পাপিরা আছো সব না? আচ্ছা, 9G, 4G, E প্লাস, 2G, E প্লাস, আচ্ছা 4G, 1G, -3G, কেন রে -3G অবস্থা, এই খারাপ অবস্থা কেন? আচ্ছা 2G, আচ্ছা আপু আপা আমার 3G স্পিডে চলছে, আচ্ছা সমস্যা নাই। যাদের -2G, 3G, 4G বা যারা H প্লাস E প্লাসে আছো, আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটাতে একটু স্পিড পাবো, ঠিক আছে? আজকে আমাদের ক্লাসটা মেইনলি তোমরা যারা 2022 সালের পরীক্ষার্থী আছো, তোমাদের উদ্দেশ্যে জাস্ট একটু ঝালাই। কারণ তোমাদের উদ্ভাসের একাডেমিক প্রোগ্রামে তোমরা আগে যারা ছিলে, তোমরা সবাই হচ্ছে আজকের চ্যাপ্টারটা পড়েছো। কাউকে কাউকে হয়তো আমিই পড়িয়েছি, আর কাউকে কাউকে হচ্ছে গিয়ে নতুন পড়াচ্ছি। সো তোমরা অনেকেই আগে, বেশিরভাগ মানে আমার কাছে মনে হয় এখানে 99% এই চ্যাপ্টারটা আগে পড়েছো। তো যারা পড়েছো তাদের জন্য তো কি হবে, এটা পুরোপুরি ঝালাই হবে। আর যারা পড়ো নাই, ব্যাড লাক, তারা একটু একটু বুঝবা। ইনশাল্লাহ আমরা যখন নতুন করে হচ্ছে আমাদের প্রোগ্রামে তোমরা ভর্তি হবে, তখন পেইড কোর্সে কি করবো, আমরা আবার ভালো মতন এই চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে? তাহলে এটা তো মনে হয় পড়া হয়েছে। হ্যাঁ অবশ্যই আমি পড়াইছি, হ্যাঁ আমি তোমাদের যারা যারা পুরাতন পাপী ছিল, তোমাদের কারো কারো ব্যাচে আমিই চ্যাপ্টারটা পড়াইছি। তাহলে এখন আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার চ্যাপ্টার 4, রক্ত ও সঞ্চালন। এই চ্যাপ্টারটা কার কেমন লাগে দেখি একটু জানাও তো। কেন রে নিহা এত খুশি, ইতনা খুশি? তোমাদের এই চ্যাপ্টারটা কার কেমন লাগে বলো? হ্যাঁ, ও আচ্ছা, আমি আর তানভীর ভাই পড়াইছিলাম, ওকে। আচ্ছা, সেই লাগে, অনেক ভালো লাগে। আচ্ছা, অনেক ভালো লাগে, অনেক জোশ লাগে। আমি তো তোমাদের বলি, আমি যখন তোমাদের বয়সে রক্ত পড়তাম, আমার নিজের কাছে মনে হতো আমি হচ্ছে কি দেবী সেটি হয়ে গেছি, বুঝছো? মানে ফেমাস কার্ডিওলজিস্ট উনি ইন্ডিয়ার। আমার কাছে মনে হয় যে আমিও মনে হয় দেবী সেটি হয়ে গেছি। কারণ এই চ্যাপ্টারে আমরা কি করছি, আমরা হচ্ছে ওপেন হার্ট সার্জারি করছি, এনজিওপ্লাস্টি করছি। এরপরে হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারে হচ্ছে গিয়ে কি বলবো, বাইপাস সার্জারি করছি। মানে ছোটখাটো কি হয়ে গেছে, কার্ডিওলজিস্ট হয়ে গেছিলাম, তাই না বলো? তো আমিও যখন রক্ত পড়তাম, আমার কাছে মনে হইতো যে আমি ডাক্তার ডাক্তার হয়ে গেছি। ইভেন তোমাদের ইন্টারের জুওলজি বইটা এতটা সুন্দর এবং এত ইনফরমেশন দিছে, কিছু আননেসেসারি ইনফরমেশনও দেওয়া হয়েছে, যে এগুলা মোটামুটি মাথায় গেঁথে ফেললে আমাদের কিন্তু একটা প্রাইমারি মেডিকেল নলেজ হয়ে যায় সবার, সোজা কথা। তো যাই হোক, ইনশাল্লাহ তোমাদের সবার প্রোগ্রামে তো যদি তোমরা ভর্তি হও, তাহলে তোমাদের সাথে দেখা হবেই, কথা হবে, ঠিক আছে? অনেক কিছুই হবে। তো আজকে যেহেতু আমাদের একটা স্পেশাল প্রোগ্রামের স্পেশাল ক্লাস, আমরা জাস্ট একটু তোমাদের কাছ থেকে তোমাদের মতবাদগুলো জানবো, তোমাদের পড়া নিব, আর ফাঁকে ফাঁকে আমি তোমাদেরকে একটু এক্সট্রা তথ্য দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাদেরকে যখন আমি কোনো কোয়েশ্চেন করি বা আমার সাথে কোনো ইন্টারাকশন করতে চাইলে, তোমরা সেটার উত্তর দিবা কোথায়? চ্যাটে। কিউএনএ বক্স কিন্তু আমি দেখি না, তোমরা কিউএনএ বক্সে আমার সাথে ইন্টারাকশন করবা না বা আমার প্রশ্নের জবাব দিবা না। কিউএনএ বক্সে কি আছে? কিউএনএ বক্সে তোমাদের সবার প্রিয় জাহিদ ভাইয়া আছেন। তোমাদের মনে আমি একটা টপিক পড়ানোর পরে সেটা নিয়ে যে প্রশ্ন জাগবে, সেই প্রশ্নটা তোমরা কিউএনএ বক্সে করবা। এরকম না যে আমি পড়াচ্ছি রক্তের উপাদান, তোমরা জিজ্ঞেস করলা ভাইয়া লিউকেমিয়া কি, তাহলে যেটা জিজ্ঞেস করছো সেটাও বুঝবা না, আমি যেটা পড়াচ্ছি সেটাও বুঝবো না। এজন্য ধৈর্য, একদম ধৈর্য সহকারে আপুর পড়াটা একটু শুনো, বোঝার চেষ্টা করো। তারপরে বুঝতে না পারলে কি করবা, তোমরা কিউএনএ বক্সে জাহিদ ভাইয়াকে জিজ্ঞেস করবা, ওকে? আর আরেকটা কথা, তোমাদেরকে আমি কোনো প্রশ্ন করলে তোমরা মনে করো কি, তোমার যারা যারা চ্যাটে মেসেজ দিচ্ছ সবার মেসেজ আমি ধরে ধরে পড়বো। এখন সবার মেসেজ যদি আমি ধরে ধরে পড়ি, তাহলে মনে হবে ওই যে ফেসবুকে কতগুলো আপ্পিরা 3 পিসে লাইভ করে না, যে হ্যালো আপি কেমন আছেন আপি, রাজ বলেছে আপি আপনাকে সুন্দর লাগছে, প্রাঙ্গণ বলেছে আপি 3 পিসের প্রাইস কত, মুনিয়া বলেছে আপি আমি ইনবক্সে পিপি প্রাইস প্লিজ জিজ্ঞেস করেছি। মনে হবে এরকম ফেসবুক লাইভ করতেছি, ঠিক আছে? এখন তো আমি তোমাদেরকে পড়াবো, এখন তোমাদের সবার নাম ধরে ধরে যদি আমি সবার মেসেজ পড়তে থাকি, তাহলে আমাকে তো আগামী 2 ঘন্টা ধরে তোমাদের শুধু মেসেজই পড়তে হবে। কখন পড়াবো তোমাদের বলো? এই জন্য প্রথম দিকে যারা একটু উত্তর দিবা, যাদের মেসেজগুলো প্রথম দিকে আসবে, তাদেরটা আমি একটু পড়ার চেষ্টা করব। আর
সবার মেসেজই কিন্তু আমি দেখতেছি, কিন্তু জোরে জোরে হয়তো প্রথম দিকে কয়েকটা নাম পড়বো। এর জন্য যাদের নাম পড়া হয়নি তারা সেন্টি খায়ও না, মন খারাপ করে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লাস শুরু করার আগে যারা নতুন পাপি তাদের উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে সঞ্চারী, সঞ্চিতা বা সঞ্চয়িতা না, সঞ্চারী। বড় নাম বেশ বড়, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মতো, ঠিক আছে? শেখ মুনিসা ফারিহা সঞ্চারী, এত বড় নাম লাগবে না, শুধুমাত্র এতটুকুই জানো। আমার স্কুল ছিল মণিপুর স্কুল ব্রাঞ্চ 1, কলেজ ছিল হলিক্রস কলেজ, আর আমি বর্তমানে পড়াশোনা করছি মুগদা সরকারি মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে। সরকারি, এটা প্রাইভেট না, ঠিক আছে? আচ্ছা, আর আমি খাঁটি মুসলমান। তাহলে আমি ক্যামেরাটা এখন অফ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি ক্লাস শুরু করছি। আমার কথা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয়, ক্লিয়ারলি শোনা যায়, তাহলে সবাই চ্যাটে সি লেখো। আনিকা, তোমরা যারা আগে চ্যাপ্টার করনি তারাও ইনশাল্লাহ বুঝতে পারবা, বাট আমি আজকে তোমাদের একটু ইনিশিয়াল ধারণা দিব। আজকে তোমাদের সাথে যেহেতু আমার প্রথম ক্লাস, আমি বেশি আননেসেসারি কথা বলে তোমাদের মাথা মুথা নষ্ট করব না। আমি জাস্ট তোমাদেরকে কিছু ইন্টারেস্টিং ধারণা দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ তোমরা যখন পেইড কোর্সে ভর্তি হবে বা এই কোর্সটাতে তোমরা অ্যাডমিট হবে, তখন আবার ক্লাস নিলে আমি আরো ডিটেলস তোমাদের পড়াবো। আজকে জাস্ট একটু টাচ করে দেওয়া বা বুঝাই দেওয়া যে তোমরা কোন জিনিসগুলো পড়ছো বা কোন জিনিসগুলো পড়তে হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা কাকে বকরা বানাবো? তোমরা কে আজকে আপুর বকরা হতে চাও? ধরো কাকে বানাবো? আদিত্যকে। আচ্ছা আসো। না, হ্যাঁ, আদিত্য আজকে চেষ্টা করব। ধরো আদিত্যকে আমরা আজকে বকরা বানাবো। ধরো তোমাদের অফলাইন ক্লাসে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এখন আদিত্য ক্লাসে অনেক দুষ্টামি করতেছে, ঠিক আছে? আমি করলাম কি, অ্যাজ ইউজুয়াল ডাক্তাররা নাকি কষাই, আমার ব্যাগে হলো চাকু থাকে, আমি ব্যাগ থেকে একটা চাকু বের করলাম, চাকু বের করে কি করলাম, আদিত্যর হাতটা কেটে দিলাম। আদিত্য, তুমি কি ভয় পাচ্ছ? না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আদিত্যর হাত কেটে দেওয়ার কারণ, আমরা আদিত্যর হাত থেকে দেখে দেখে আমরা প্রাণী টিস্যু কত প্রকার সেটা সম্পর্কে জানতে পারবো। এই যে আদিত্যর হাতে আমি প্রথমে কেটে দিলাম, ওর ত্বক কেটে গেল, ত্বকটা এক ধরনের কি আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু। আদিত্যর হাত থেকে গল গল করে রক্ত পড়ছে, রক্ত কি এক ধরনের যোজক কলা বা কানেকটিভ টিস্যু। আমরা জানি যোজক কলা 3 প্রকার হয়, একটা হচ্ছে তন্তুময়, অস্থিময়, তরল। রক্তটা পড়ে তরল যোজক কলার মধ্যে। এরপরে ডিপ কাট দিলে আদিত্যর কি মাংসপেশি দেখা যাবে, তাহলে পেশি বা মাসকুলার টিস্যু। আর আমি যদি জোরে কাট দেই তাহলে কি আদিত্য ব্যথা পাবে না বলো? ও কি হাসবে? হাসবে না, কাঁদবে। তাহলে ও ব্যথা অনুভব করবে কি দিয়ে? স্নায়ু টিস্যু বা নার্ভাস টিস্যু। তাহলে এই জিনিসটা তোমরা অনেকেই ভুল করো। তোমাদেরকে আমি যখনই বলি যে বলো তো বাচ্চারা প্রাণী টিস্যু কত প্রকার, তোমরা সবাই বলা শুরু করো আপু 2 প্রকার, ভাজক আর স্থায়ী টিস্যু। কিন্তু ভাজক টিস্যু স্থায়ী টিস্যু কার প্রকারভেদ? উদ্ভিদের টিস্যুর প্রকারভেদ। তাহলে আমাদেরকে যদি বলা হয় প্রাণী টিস্যু কত প্রকার, উত্তর কি হবে? 4 প্রকার। আমরা আদিত্যকে শহীদ করে ওর হাতের বিনিময়ে আমরা এটা পড়ে ফেললাম। তাহলে আমাদের আজকের যে মূল প্রতিপাদ্য বিষয় রক্ত, এই রক্তটা হচ্ছে একটা তরল যোজক কলা, যার উৎপত্তি হয় ভ্রূণের মেসোডার্ম থেকে। বলেন, ভ্রূণের কয়টা স্তর? ভ্রূণের কয়টা স্তর বলেন? আমি কিন্তু ক্লাস করতে করতে মাঝে মধ্যে তোমাদের পড়া ধরবো, যাকে আনমিউট করবো বা যারা পড়া দিতে চাও হ্যান্ড রেজ করতে বলবো, এরপর আমি আনমিউট করে পড়া ধরবো। এই জন্য সবাই ক্লাসে পার্টিসিপেট করো। আর শুয়ে শুয়ে কখনো ক্লাস করবা না, যখনই ক্লাস করতে বসবা পাশাপাশি টেক্সট বুকটা রাখবা, কারণ তোমরা তো স্লাইড পেয়েই যাবা যখন তোমরা এই কোর্সে ভর্তি হবা। তখন তোমরা যদি বইটা ক্লাসের সাথে দাগায় ফেলো, এরপরে শুধু স্লাইডটা একবার দেখলেই তোমাদের পড়া অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু যারা শুয়ে বসে গেম খেলতে খেলতে ফেসবুকে চ্যাট করতে করতে ক্লাস করো, জীবনও এই ক্লাস হবে না। আচ্ছা, ভেরি গুড। ভ্রূণের 3টা স্তর, তাই না? একটো, মেসো এবং এন্ডোডার্ম। তাহলে আমাদের রক্ত কোত্থেকে আসবে? ভ্রূণের মেসোডার্ম লেয়ার থেকে। তাহলে আমি যতগুলো ইনফরমেশন বললাম এর মাধ্যমে আমাদের অনেকগুলো এমসিকিউ পড়া হয়ে গেল, যে রক্ত কি ধরনের টিস্যু এবং ভ্রূণের কোন স্তর থেকে ওর উদ্ভব হয়েছে। তাহলে আমাদের পূর্ণবয়স্ক মানুষের দেহে আমাদের রক্ত থেকে 5 থেকে 6 লিটার, যেটা দেহের ওজনের 8%। তার মানে সবারই যে 5 থেকে 6 লিটার হবে এমন কোনো কথা নাই, মানুষের ওয়েট ওয়াইজ কিন্তু এটা ভ্যারি করতে পারে। এখন রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45। এই যে গড়টা এবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল। তাহলে চিন্তা করতে পারতেছো আমাদের মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন কিন্তু এতটা কঠিন হয় না, একদম সহজ হয়। মজার কথা, ঢাকা ইউনিভার্সিটির বায়োলজির প্রশ্নের চেয়ে মেডিকেলের বায়োলজি প্রশ্ন সহজ হয়। তাহলে পোলাপেন কেন চান্স পায় না?
এই যে বায়োলজির 2টা বই, ফিজিক্সের 2টা, কেমিস্ট্রির 2টা, হাজার হাজার জেনারেল নলেজ আর ইংলিশ, তাও তো শুধু একটা রাইটার না, 3-4টা রাইটার। এই সব পইরা যখন পরীক্ষার দিন সকালবেলা হলে যায়, মাথাটা হয়ে যায় প্রেসার কুকার, টকবক করে ফুলতে থাকে। ঠিক আছে, আমি চান্স না পাইলে মনে হয় পাশের বাসার ভাবি তার ছেলেকে আর আমাকে দিবে না। ঠিক আছে, আমি চান্স না পাইলে মনে হয় এবার কাজের বুয়াই হয়ে যাব। এরকম যাবতীয় কিম্ভূত কিমাকার চিন্তা ভাবনা মাথায় এসেই তখন বাংলাদেশের রাজধানী কি, এটার উত্তর আমরা ঢাকা না দিয়ে ঢাকা উত্তর দিয়ে আসি। এই জন্য অলওয়েজ মনে রাখবা যে প্রশ্ন খুবই সহজ হবে, বেসিক থেকে হবে। তোমরা যদি এই লেভেল থেকে বেসিকটা ভালো করে পড়া শুরু করো, উদ্ভাস তো তোমাদের সাথে আছেই, তোমরা যদি উদ্ভাসের সাথে বেসিকটা বিল্ড আপ করে ফেলো, ইনশাল্লাহ অ্যাডমিশনে গিয়ে সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা কিন্তু পিএইচ দেখেই বুঝতে পারতেছি, তাই না? রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়, যেটার আপেক্ষিক গুরুত্ব 1.065। তোমরা কে বলতে পারবা, একটু হ্যান্ড রেজ করো তো, আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? হুদায় খুশিতে ঠেলায় ঘুরতে হ্যান্ড রেজ করো না, আমি কিন্তু পড়া ধরবো। যারা যারা হ্যান্ড রেজ করেছে তাদেরকে আমি আনমিউট করে পড়া ধরবো। এজন্য শুধুমাত্র যারা বলতে পারবা তারাই হ্যান্ড রেজ করো। আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি বলতে কি বোঝায়? আচ্ছা রাফাত, তোমাকে পারমিট করা হলো, তুমি আনমিউট করে কথা বলো। রাফাত শুনতে পাচ্ছ ভাইয়া? আচ্ছা রাফাত মনে হয় ভয় পাইছে। এবার আফসানা জামান, আফসানা তোমাকে পারমিট করা হলো, তুমি আনমিউট করে কথা বলো। আফসানা শুনতে পাচ্ছ? জি, পানির আফসানা থেকে তুমি কোন রক্তের কলেজে? ঘনত্ব কতটা বেশি? আমি খুলনা পাইনিয়ার কলেজের। আচ্ছা ঠিক আছে, পানির থেকে রক্তের ঘনত্বটা, কতটা বেশি? তার মানে কোন বস্তুর ঘনত্বকে আমরা কি দিয়ে ভাগ করব? পানির ঘনত্ব দ্বারা। পানির ঘনত্ব দ্বারা ভাগ করব। তাহলে যে রেশিও পাবো সেটাই হচ্ছে কি আমাদের আপেক্ষিক আপেক্ষিক গুরুত্ব। গুরুত্ব। এটার কি কোনো একক থাকবে? না। না। থ্যাংক ইউ সো মাচ আফসানা। দেখো আফসানা কত সুন্দর করে আমাদের উত্তর দিয়ে দিল যে কোনো একটা বস্তু পানির তুলনায় কতখানি ঘন। আমাদের রক্ত দেখছো ঘনত্ব পানির চেয়ে বেশি, দেখে এটা কত আসছে 1.065। এই যে এই চার্টটা বা এই স্লাইডটা আমাদের এইচএসসির এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার দেখো আমরা যদি এই রক্তটাকে একটা ব্লেন্ডার মেশিনে ঘুরান্টি দেই, এই ব্লেন্ডার মেশিনটার নাম কি বলতো? সেন্ট্রিফিউজ মেশিন। আমরা যদি সেন্ট্রিফিউজ মেশিনে এই একটা টেস্ট টিউবের রক্ত নিয়ে ওইটাকে 30 মিনিটে 3000 বার ঘুরান্টি দেই, তখন কেন্দ্র বিমুখী বলের বিপরীতে আমাদের রক্তের উপাদানগুলো দুইটা আলাদা লেয়ারে ভাগ হয়ে যাবে। উপরের 55% হালকা হলুদ বর্ণের তরল হচ্ছে প্লাজমা, নিচের 45% হচ্ছে রক্তকণিকা, যার মধ্যে 44% হচ্ছে লোহিত রক্তকণিকা, এবং দেখো মাঝখানে একটা হালকা সাদা রঙের লেয়ার আছে। এই সাদা রঙের লেয়ারটা হচ্ছে বাফি কোট। বাফি কোট বলতে আমরা কি বুঝি? এই 1% বাফি কোটের মধ্যে আমাদের শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা থাকে। ঠিক আছে, তাহলে 55% রক্তরস, 45% রক্তকণিকা, যার মধ্যে 44% হচ্ছে আরবিসি, 1% হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তাহলে দেখো এই যে আমাদের রক্তের উপাদানের চার্টটা, এটার উপরে 3টা স্টার। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কোন কোন জায়গা থেকে দেখো, নিচের কোনটি দানাদার, নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা, নিচের কোনটি প্লাজমা প্রোটিন, নিচের কোনটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। এই 3টা টপিক থেকে যে কতবার প্রশ্ন আসছে কল্পনার বাইরে। নিচের কোনটি শ্বেত রক্তকণিকা, প্লাজমা প্রোটিন গুলার নাম, আবার নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ গুলার নাম। ঠিক আছে, তাহলে আমরা যখন রক্তকে সেন্ট্রিফিউজ মেশিনে রেখে ঘোরাবো, তখন ওর উপরের দিকে আমরা পেয়েছিলাম 55% প্লাজমা, নিচের দিকে 45% রক্তকণিকা। এইবার কে বলতে পারবা, একটু হ্যান্ড রেজ করো, যে রক্তের কোষগুলাকে আমরা কোষ না বলে কেন কণিকা বলি? এটা তোমাদের পারা উচিত। যেমন ধরো জীবদেহে নিউরন কোষ বলি আমরা, মাংসপেশির কোষ বলি, কিন্তু আমরা রক্ত কোষ না বলে কেন রক্তকণিকা বলি? আচ্ছা অনেকেই হ্যান্ড রেজ করেছো। রাজদীপ, রাজদীপ তোমাকে পারমিট করা হলো, আনমিউট করে কথা বলো। নমস্কার আপু। আদাব, তুমি কোন কলেজের ভাইয়া? আপু আমি তেজগাঁও কলেজের। তেজগাঁও কলেজ, বাহ, তাহলে তুমি আমাদের হলিক্রসের প্রতিবেশী। তোমাদের কলেজে আমাদের সিট পড়ছিল এইচএসসি পরীক্ষার। তোমাদের বেঞ্চ গুলো অনেক লম্বা লম্বা, এই জন্য নকল করতে কষ্ট হয়েছে। একদম। আচ্ছা ঠিক আছে। রাজদীপ তুমি আমাকে বলো তো ভাইয়া, যে কেন ওদেরকে আমরা কোষ না বলে কণিকা বলছি? মূলত আপুর যে রক্তকণিকাগুলো রয়েছে সেই রক্তকণিকার মধ্যে যে নিউক্লিয়াসের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো অনেক ক্ষেত্রে অনুপস্থিত। যেমন আপু লোহিত রক্তকণিকায় আমার নিউক্লিয়াস নেই হুম। এরকম। তারপরে আচ্ছা তার হলো মানে আমরা জানি যে কোন একটা বস্তুকে কোষ হতে হলে অবশ্যই তার মধ্যে সব কোষীয় অঙ্গাণুগুলা থাকতে হবে, কিন্তু আমরা দেখেছি যে লোহিত রক্তকণিকা বা অনুচক্রিকাতে কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। আবার আমরা এটাও দেখেছি কি ওরা কি করে, প্লাজমার মধ্যে ভেসে থাকে, তাই না? ওরা হচ্ছে প্লাজমার মধ্যে ভেসে থাকে। তাহলে আমরা যে কারণগুলা পড়লাম এগুলো, এবং ওরা কি তোমার নিজেরা নিজেরা বিভাজিত হবে, স্ববিভাজিত হবে?
না আপু, এটা তো তো উৎপন্ন হবে। উৎপন্ন হবে, তাহলে ওদের স্ববিভাজন ক্ষমতাও নেই, এজন্য ওদেরকে আমরা কোষ না বলে কি বলি, কণিকা বলি। থ্যাংক ইউ সো মাচ রাজদীপ। তাহলে দেখো এটা কিন্তু আমাদের 2 মার্কস এর জন্য বা অনুধাবনমূলক একটা প্রশ্ন, যে কেন রক্তকোষকে কোষ না বলে কণিকা বলা হয়। কোষীয় অঙ্গাণুর অনেকগুলো অ্যাবসেন্ট থাকে, ওরা প্লাজমাতে ভেসে থাকে এবং ওদের কোনো স্ববিভাজন হয় না। তাহলে এই যে 55% রক্তরসের মধ্যে একদম 90 থেকে 92% পানি, বাকি অংশটা হচ্ছে কঠিন পদার্থ। আমরা শুধুমাত্র একটা সাইডের পার্সেন্টেজ পড়বো, তাহলে 100 থেকে ওটা বাদ দিলে বাকি যেটা থাকে ওটাই অপর সাইড হয়ে যাবে। তাহলে অজৈব উপাদান জীবনেও কোনোদিন পরীক্ষায় আসবে না, পরীক্ষা আসবে 7 থেকে 9% জৈব উপাদান। প্লাজমা প্রোটিন গুলো আমরা মনে রাখবো জিপিএ 5 দিয়ে। একবার তোমরা নিউজে দেখছিলে না, একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করছিল যে জিপিএ 5 না পাইলে কি হবে, বাচ্চাটা বলছিল জিপিএ 5 না পাইলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা সেই জিপিএ 5 না, এটা দিয়ে কি হয়, জি দিয়ে গ্লোবিউলিন, পি দিয়ে হচ্ছে তোমার প্রথমবিন, এ দিয়ে হচ্ছে তোমার অ্যালবুমিন, ফাই দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন। তাহলে জিপিএ 5 দিয়ে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন এবং ফাইব্রিনোজেন। এখন এগুলা বাদ দিলে বাকিগুলো নাইট্রোজেন ঘটিত। আমরা তো জানি যে প্রোটিন মানে সেটা অ্যামাইনো অ্যাসিডের পলিমার, কিন্তু অ্যামাইনো অ্যাসিড ছাড়াও কিছু কিছু পদার্থ থাকে যারা কিনা নাইট্রোজেন দ্বারা গঠিত হয়। এটা তোমরা মনে রাখতে পারো হচ্ছে আইজ্যাক দিয়ে। আ দিয়ে হচ্ছে অ্যামোনিয়া, এরপরে হচ্ছে গিয়ে তোমার ই দিয়ে ইউরিয়া ইউরিক অ্যাসিড, জ্যা দিয়ে জ্যান্থিন, ক দিয়ে ক্রিয়েটিনিন। খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং আমাকে তোমরা বলো, কারো বাবা বা মা বা দাদা বা দাদির যদি কিডনির সমস্যা হয়, সবার আগে ব্লাডে কোন টেস্টটা করতে দেয় এই সবগুলা বর্জ্য পদার্থের মধ্যে? কারো দাদি বা নানি বা বয়োজ্যেষ্ঠ কারো যদি আমাদের কিডনিতে সমস্যা হয়, তাহলে তখন কোন টেস্টটা করানো হয়? আরে এক্সিলেন্ট, নিহা, সাউদা, উৎস, উৎস ভুল হয়েছে, কাছাকাছি গেছো, নিহা, রিমি, পার্থ, জুবায়ের, গোলাম, ভেরি গুড। কেরাটিন, ঠিক আছে, এক্সিলেন্ট। আরে তোমরা কি একটা বাচ্চা বাঘ। কেরাটিন, সরি তোমার ক্রিয়েটিনিন, এই ক্রিয়েটিনিনটা সবার আগে রক্তে আসে দেখে আমরা এটার দ্বারা পরীক্ষা করতে পারি যে কিডনিতে আদৌ কোনো ফল্ট আছে কিনা। আর এই দুইটা মুখস্থ করলে তার অন্যান্য পদার্থ পড়া লাগবে না, যেমন গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থগুলি কি কি দেখো, বিলিরুবিন হলদা কালারের, এরপরে বিলিভার্ডিন সবুজ কালারের, এরপর হচ্ছে গিয়ে তোমার বিলিরুবিন, বিলিভার্ডিন, এছাড়া আরো কিছু আছে যেমন হিমোগ্লোবিন, লাল রঙের রঞ্জক পদার্থ। ঠিক আছে, তাহলে এরা সবাই কিসের মধ্যে পড়ে, রঞ্জক পদার্থের মধ্যে পড়ে। হ্যাঁ রে, ক্রিয়েটিনিন হাই হয়ে গেলে সমস্যা, আর এটা রক্তে সবার আগে আসে, এজন্য সবার আগে চেক করে। তাহলে এখান থেকে আমরা প্লাজমা প্রোটিন আর নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলো খুব ভালোভাবে পড়বো। এইবার দেখো রক্তকণিকা 3 প্রকার। লোহিত রক্তকণিকা আমাদের যেরকম কি অনেকগুলা নিকনেম থাকে, যেমন স্কুলে থাকতে আমাকে সবাই সঞ্চারী নামেই ডাকতো, কলেজেও সঞ্চারী নামে ডাকতো, কিন্তু মেডিকেল কলেজে ওঠার পর আল্লাহর কি জানি কি হয়েছে আমি জানি না, ঠিক আছে, আমি পরীক্ষার খাতায় কখনোই সঞ্চারী লিখতাম না, আমার পেট নেম তো, তো তখন আমাকে সবাই ডাকতো মুনিসা নামে, ডাকতে পারতো না, ডাকতো ইভেন এখনো ডাকে মনীষা, মুনিষা, ঠিক আছে, মনীষা কইরালা, কেউ আমারে মাইরালা, অনেক কিছু বানাইতো। ঠিক আছে, তো এখন হচ্ছে কি তোমার যেটা বললাম যে আমাদের এতগুলা নাম আছে, আবার আমার স্কুলের ফ্রেন্ডরা আমাকে গডজিলা বলে ডাকে, আমি গডজিলার মতো হাসি। তাহলে আমাদের রক্তকণিকা গুলা কি দোষ করলো? তাহলে আমাদের রক্তকণিকা গুলোর মধ্যেও কিন্তু অপর নাম আছে, যেমন লোহিত রক্তকণিকাকে আমরা বলি আরবিসি বা এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট। শ্বেত রক্তকণিকাকে আমরা কি বলি, হোয়াইট ব্লাড সেল বা তোমার কি বলতে পারি আমরা, লিউকোসাইট। লিউকো মানে কি, লিউকো মানে হচ্ছে কালারলেস, বর্ণহীন। আর অনুচরিকাকে আমরা শুধুমাত্র প্লাটিলেট বলি। এছাড়া ওর আরেকটি স্পেশাল নাম আছে, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বাস মানে হচ্ছে জমাট বাঁধা রক্ত, তাহলে যে হচ্ছে গিয়ে কি করবে, রক্ত জমাট বাঁধিয়ে ফেলবে, তাকে আমরা বলবো থ্রম্বোসাইট। এরিথ্রো মানে লাল, সো এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট। আবার অপর নামের মধ্যে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেট। তাহলে শুধুমাত্র বাংলা নাম পড়লে চলবে? বাংলা নাম পড়লে প্রশ্ন দেখে মনে হবে চেনা চেনা লাগে, তবু জাপানি। ঠিক আছে, এইবার দেখো শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমের উপর বিভিন্ন দানার উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে ওদেরকে 2 ভাগে ভাগ করা যায়, গ্র্যানুলোসাইট বা দানাদার, গ্র্যানুলোসাইট। মনে রাখবা বা ডি এই কথাগুলোর মানে কি, নেগেটিভ মানে ডিলিট। ঠিক আছে, তাহলে দেখো এখানে ধরো আমি বিছানার উপরে, কর্পাসেল হবে রে, সেল হবে না, ধরো এখানে একটা রেড ব্লাড কর্পাসেল হবে, আমি বিছানার উপরে গুড়া গুড়া কতগুলো চিপস ফেলায় রাখলাম, তখন তুমি সেটাকে ফিল করতে পারবা, নাকি গুড়া গুড়া চিপস না থাকলে তখন সেটাকে তুমি ফিল করতে পারবা বিছানাটাকে? যদি গুঁড়া গুঁড়া চিপস থাকে তাহলে আমরা ফিল করতে পারি,
আর গুঁড়া গুঁড়া না থাকলে ফিল করতে পারি না। ঠিক সেরকম সাইটোপ্লাজমে যে দানা থাকে তাদেরকে আমরা বলি গ্র্যানুলোসাইট। দেখো নামের সাথে ফিল আছে, ইউসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল, ওরা ফিল করতে পারে। আর অ্যাগ্রানুলোসাইট মানে অদানাদার, ওদের মধ্যে কি থাকবে, মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। তাহলে এখান থেকে কোনটি দানাদার কোনটি অদানাদার, শ্বেত রক্তকণিকা কোনটি, প্লাজমা প্রোটিন কোনটি, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, এই জাতীয় প্রশ্নগুলো এমসিকিউর জন্য খুবই খুবই জরুরি। এমনকি সিকিউতে অনুধাবনমূলক প্রশ্নতে আসতে পারে যদি প্রশ্ন ইজি করে। তাহলে এবার দেখো আমাদের রক্তরস বা প্লাজমা অলরেডি বলে ফেলেছি 3 লিটার রক্তরস থাকে, পরিমাণটা খুব ভালো করে পড়বা। আর এখান থেকে যতগুলো কথা তোমার লাল করে লেখা আছে, যেমন আমরা এত খাই এত খাই, এটার সুবিধা কি? খাবার খুব টেস্টি এই জন্য না, যাতে করে আমরা আমার দেহে শক্তি তৈরি করতে পারি এবং অতিরিক্ত খাবারটা আমাদের এক্সক্রিটরি ক্যানেল দিয়ে বের করে দিতে পারি। এখন মানুষের মধ্যে তো পানিরও কিছুটা প্রয়োজনীয়তা আছে, তাই না? যেমন আমরা দেখবা তোমরা সবাই 1 লিটার বড় বোতল থেকে পানি খাইলে একদম ঘটঘট ঘটঘট করে বাইরে রোদ থেকে আইসা পরে আর পেট চলে না, ঠিক আছে? তাহলে এই জন্য আমরা বলতে পারি যে হচ্ছে কি আমাদের রক্তরস প্লাজমা ওর কাজই কি, ওর কাজ হচ্ছে যে আমাদের এই পরিপাকৃত খাদ্যসার বিভিন্ন টিস্যু অঙ্গে নিয়ে যাবে, রক্তের তরলতা রক্ষা করে, সারা দেহে পরিবাহিত হয়, বর্জ্য পদার্থতে সাহায্য করবে, গ্যাসীয় পরিবহনেও সাহায্য করবে, এবং ওরা হরমোন, লিপিড, অ্যান্টিবডিও তোমার ক্ষরণ করে। তাহলে এখান থেকে এই টপিকগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার আসলে সবই ইম্পর্টেন্ট, তুমি কি বাদ দিবা? রক্ত এমন একটা চ্যাপ্টার, রক্তকে বাদ দেওয়া মানে তুমি তোমার জীবন বাদ দিয়ে দিছো, ঠিক আছে? কারণ তোমার হার্ট বিট করার জন্য তুমি বেঁচে আছো। ওকে, তাহলে এখানে কি বলতে পারি দেখো, এই যে আমাদের রক্তকণিকা ব্লাড কর্পাসেল 3 প্রকার অলরেডি বলা হয়ে গেছে, যেমন লোহিত রক্তকণিকা বা ইরিথ্রোসাইট বা রেড ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট বা হচ্ছে গিয়ে তোমার ডাব্লিউবিসি, অনুচুরকিয়া বা থম্বোসিস, এটাকে আমরা বলি থেকে প্লাটিলেট। আসলে সবই হচ্ছে রক্তের খেলা। না রে, প্লাজমিক গোল্ডের কারণে, প্লাজমা হচ্ছে হালকা হলুদ। আচ্ছা, মাথা ঘুরালে কি, মাথা ঘুরালে 1 বালতি পানি নিবা, পানির মধ্যে মাথাটা চুবাবা, চুবালে দিবে ওখান থেকে গাইনি কথা আসতেছে, এই মেয়ে পড়তে বসো পড়তে বসো, তখন ঘুম টুম সব বাপ বাপ করে পালাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো মোটামুটি এখানে কি বলা হয়েছে, আমরা 3 প্রকার রক্তকণিকা জানলাম। এই 3 প্রকার রক্তকণিকা জানার আগে আমাদেরকে একটু জানতে হবে যে রক্তকণিকাটা কোত্থেকে আসে। বলো, রক্তকণিকার উৎস কি? রক্তকণিকা কোথা থেকে আসে? এই নিয়ে আইডিয়া কারোরই কোনো আইডিয়া নেই যে রক্তকণিকা কোত্থেকে আসে? তোমাদের কিন্তু এগুলো সব পড়ানো শেষ। আচ্ছা এক্সিলেন্ট, অস্থি মজ্জা থেকে আসে। তাহলে তোমাদের বাসায় তোমরা কারা কারা বা ভাই বোনেরা রান নিয়ে বা মাংসের পিস নিয়ে কামড়াকামড়ি করো, একটু জানাও তো। তোমাদের মধ্যে তোমরা কোন ভাই বোনেরা বাসায় রানের পিস নিয়ে কামড়াকামড়ি করো? ভেরি গুড, আরে কত পোলাপাইন আছে, ঠিক আছে। আমার বড় বোনের এটাই সুবিধা যে আমরা 2 বোনের কেউই লেগ পিস খাই না। আমাদের কাছে মনে হয় লেগ পিস খেতে গেলে কি হয়, তোমার ঠকা হয়, ঠিক আছে। দেখবে এর চেয়ে বরঞ্চ অন্যান্য মানে চিকেনে কি থাকে, মাংস বেশি থাকে। আবার কোরবানিদের সময় আমরা যখন নেহারি বানাই, এই যে নেহারি প্লেটে বাইরাইতে বাইরাইতে পারে না, আবার স্ট্র কিনে আনে, স্ট্র দিয়ে তারপর হচ্ছে গিয়ে খায়, ঠিক আছে। তাহলে এই যে তোমার নেহারি, এরপর হচ্ছে গিয়ে তোমার গরুর রান, এগুলোর ভিতরে যে কালো কালো পদার্থগুলো থাকে সেগুলোকে আমরা বলে থাকি অস্থি মজ্জা বা বোন ম্যারো। তাহলে আমাদের শুধুমাত্র লোহিত রক্তকণিকা না, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এই দুইটারও তোমার উদ্ভবের জন্য কি দরকার? তোমার হচ্ছে গিয়ে অস্থিমজ্জা দরকার। এখন আমাদের অস্থিমজ্জা দেখো তাহলে এই ছবিটা, আমাদের লম্বা যে অস্থিগুলো আছে ওদের একদম কেন্দ্রে থাকে। এই যে প্রান্তের দিকে আমরা হচ্ছে কি পাবো, প্রান্তের দিকে কিছু নিরেট এবং কিছু স্পঞ্জি অস্থি পাবো। 2 রকম অস্থি পাওয়া যায়, প্রান্তের দিকে নিরেট, কেন্দ্রের দিকে হচ্ছে স্পঞ্জি অস্থি। তাহলে আমাদের এই যে বোন ম্যারো বা অস্থিমজ্জার একটা বিশেষ কোষ হচ্ছে, ওরা সহজেই যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে, ঠিক আছে। এই অস্থিমজ্জা সহজে যে কোনো রক্তকণিকা বা রক্তকোষে রূপান্তরিত হতে পারে। তাহলে ঠিক সেরকম প্রথমেই আমাদের অস্থিমজ্জা থেকে স্টেম সেল আসে। দেখো স্টেম কোষগুলো কত কিছু তৈরি করতেছে, এরিথ্রোব্লাস্ট, মাইলো, মোনোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট আর হচ্ছে মেগাক্যারিওব্লাস্ট। মনে রাখবা যে যখনই কারো নামের সাথে ব্লাস্ট কথাটা থাকে, বি ফর ব্লাস্ট, বি ফর বেবি, ওকে। এরপরে অস্টিওক্লাস্ট, তাহলে ক্লাস্ট দিয়ে আমরা কি বুঝি? ক্লাস্ট দিয়ে আমরা বুঝি হচ্ছে রিমডেলিং, কোন একটা বোনস ভেঙে গেলে সেটাকে আবার কি করে, তারা রিমডেল করে। আর হচ্ছে গিয়ে তোমার অস্টিওসাইট বা আমরা বলতে পারি সাইট কথাটা মানে হচ্ছে পরিণত কোষ, ম্যাচিউরড কোষ। তাহলে ঠিক আছে, আমরা যখনই হচ্ছে গিয়ে তোমার কি করব, পরিণত কোষ। আচ্ছা, তাহলে যখনই আমরা এখানে রক্তকণিকাগুলো উৎস পড়বো একসাথে পড়ে ফেলবো যে সবই হচ্ছে অস্থিমজ্জার লীলা খেলা। অস্থিমজ্জা থেকে ইনিশিয়াল একটা স্টেম কোষ তৈরি হবে যার কিনা টটিপটেন্সি পাওয়ার আছে। ডু ইউ নো হোয়াট ইজ টটিপটেন্সি?
আচ্ছা, কে বলতে পারবা? হ্যান্ড রেজ করো। টটিপটেন্সি কাকে বলে বা টটিপটেন্সি দিয়ে আমাদের কি উপকার হয়, এটা কে বুঝতে পারবা? একটু হ্যান্ড রেজ করো। আরে সাবাস, স্টেম কোষ। ফাহমিদা রাইট অ্যান্সার করেছে, ঠিক আছে। তাহলে আমাদের স্টেম কোষের জন্য আমাদের ফার্টিলিটি দরকার। তাহলে স্টেম কোষগুলো যখন ওদেরকে মানে অনুকূল পরিবেশ দিবে, তখনই আমার কি হবে, এই যে তোমার বোন ম্যারোর কোষগুলো রূপান্তরিত হয়ে এরিথ্রোব্লাস্ট, মায়ালো, মনো, লিম্ফোব্লাস্ট, ঠিক আছে, সবগুলা তৈরি করবে। তাহলে এরিথ্রোব্লাস্ট, দেখো নামের সাথে ব্লাস্ট আছে, তার মানে একটা বেবি কোষ। তাহলে সেক্ষেত্রে তোমার আমরা দেখবো যে এরিথ্রোব্লাস্টে নিউক্লিয়াস থাকে, পরবর্তীতে এরিথ্রোব্লাস্ট লাথি মেরে নিউক্লিয়াসকে সরাই দিয়ে পরিণত এরিথ্রোসাইট হয়ে যায়। এই এমসিকিউটা কিন্তু টিচারদের খুবই খুবই প্রিয়, ঠিক আছে। যেমন ধরো দেখবা যে তোমার হচ্ছে কি অন্য একটা চ্যাপ্টার থেকে দেখে তোমার হচ্ছে কি নাম দিছে মিস্টার ধুতুরা, কিন্তু অ্যাকচুয়ালি নতুন এডিশনের বইতে কিন্তু সেখানে এজ দেওয়া আছে 2007, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি বললাম যে এভাবে এভাবে কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। তাহলে এরিথ্রোব্লাস্ট থেকে আমরা নিউক্লিয়াস ত্যাগ করে এরিথ্রোসাইট, মাইলোব্লাস্ট থেকে আমরা সব কি পাবো? দানাদার শ্বেত রক্তকণিকা গুলো পাবো, যেমন নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। এরপর হচ্ছে যে আমরা এখান থেকে মোনোব্লাস্ট থেকে মোনোসাইট, লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট, মেগা ক্যারিওব্লাস্ট থেকে আমরা পাবো মেগা ক্যারিওসাইট, যেটা অ্যাকচুয়ালি প্লাটিলেটে রূপান্তরিত হয়। তাহলে দেখছো আমাদের লোহিত, শ্বেত, অনুচক্রিকা যতগুলা রক্তকণিকা আছে সবগুলা খুব ইজিলি কি আমরা অস্থিমজ্জা থেকে পাই। অস্থিমজ্জায় লম্বা লম্বা অস্থি যে স্টেম কোষ থাকে, সেই স্টেম কোষ থেকে আমাদের হচ্ছে কি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম রক্তকণিকা তৈরি করে। তাহলে উৎসটা বুঝতে পারলে সবাই চ্যাটে সি লেখো। এই উৎসটা যদি বুঝতে পারো তাহলে সবাই চ্যাটে সি লেখো। আচ্ছা, মেয়েরা যখন গর্ভাবস্থা থাকে তখন নাকি মা অসুস্থ থাকলে বাচ্চাকে কোষ পাঠায়, সবাই না মাহি, আমরা মনে রাখতাম টর্চ দিয়ে। টি দিয়ে হচ্ছে কি হয়? টক্সোপ্লাজমা, এরপরে হচ্ছে গিয়ে তোমার আর দিয়ে রুবেলা, সি দিয়ে সাইটোমেগালো ভাইরাস, এইচ দিয়ে এইচআইভি, হার্পিস, ইনফ্লুয়েঞ্জা। এগুলো সব হচ্ছে মায়ের থাকলে বাচ্চাদের ছড়াবে, সব অসুখ বিসুখ না, যেগুলো কমিউনিকেটিং ডিজিজ ওগুলো ছড়ায়, ঠিক আছে। আচ্ছা, আবার বলবো, আমাদের অস্থিমজ্জাতে থাকি স্টেম কোষ। এই স্টেম কোষটা যে কোনো ধরনের ব্লাস্ট বা অপরিণত কোষে রূপান্তরিত হতে পারে। ও হচ্ছে গিয়ে এরিথ্রোব্লাস্ট, মাইলোব্লাস্ট, মনোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট এরকম 4টা ভাবে ভাগ করে দেয়। তাহলে এরিথ্রোব্লাস্ট থেকে আমরা পাই এরিথ্রোসাইট, নিউক্লিয়াস ত্যাগ করে, মাইলোব্লাস্ট থেকে মাইলোসাইট, ইউসিনোব্লাস্ট থেকে লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট, মেগাক্যারিওব্লাস্ট থেকে মেগাক্যারিওসাইট। এভাবে কি আমরা সবগুলো রক্তকণিকা পেয়ে গেলাম। আরে ভাই মেহেদি, তুমি কি আমার জন্য প্রস্তাব আনবা? তুমি যে আমার জিজ্ঞাসা আপু আপনি কি বিয়ে করেছেন, দেখো তোমাদের সাথে তোমাদের ভাই মেহেদি আপুর বিয়ে দিতে চায়, ওর কাছে অনেক ভালো ভালো প্রস্তাব আছে, এই জন্য সে আমাকে জিজ্ঞেস করতেছে। ক্লাস না করে যদি এগুলো জিজ্ঞেস করো, তারপর দেখবা যে বিয়ার পর তোমার বাপ তোমার একটা রিক্সা কিনা বিয়া দিয়ে দিছে, বলবে রিক্সা চালাও আর কি করো, সংসার চালাও, কিন্তু এখন মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, তাহলে রিক্সা চালানো লাগবে না, তখন অন্য কিছু চালাবা, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি উৎসটা পড়ে ফেললাম। এইবারে আসো লোহিত রক্তকণিকা, ঠিক আছে। তাহলে দেখো লোহিত রক্তকণিকাতে আমরা কি কি পাচ্ছি? দেখতে পুরো কিসের মতো? অ্যালপেন লিবে ক্যান্ডির মতো, দ্বি অবতল, নমনীয়, স্থিতিস্থাপক, ইলাস্টিক, আমরা নিউক্লিয়াস বিহীন। তাহলে অপশনে যদি শুধুমাত্র অপরিণত লোহিত রক্তকণিকা থাকে তাহলে অ্যান্সার হবে নিউক্লিয়াস বিহীন। আর যদি বলা হয় পরিণত লোহিত রক্তকণিকা তাহলে কিন্তু নিউক্লিয়াস অপশনে আসবে না। তাহলে কোন কোষে নিউক্লিয়াস অনুপস্থিত এটা খুব ভালো করে পড়তে হবে। তাহলে ওদের কিন্তু ওরা লাল বর্ণের দেখে ওদের হিমোগ্লোবিনও নাই, আহারে গরিবস। নিউক্লিয়াস, আরএনএ, গোলগি বর্ড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিচ্ছু নাই, ওরা হচ্ছে গিয়ে কি গরিবস। আর ওদের অস্থিমজ্জায় নিউক্লিয়াস যুক্ত লোহিত কণিকার কোষকে বলা হয় ইরাইথ্রোব্লাস্ট। কোষকে আমরা কি বলবো? ইরাইথ্রোব্লাস্ট। এইবার দেখো আমাদের এই যে লোহিত রক্তকণিকা, ওদের সংখ্যা, এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা রেঞ্জ পড়ে যাবা, তবে মনে না থাকলে তোমরা হচ্ছে শুধুমাত্র পুরুষ আর স্ত্রী দেহের পড়ে যাবা। তাহলে দেখো ভ্রূণদেহে 80 থেকে 90 লাখ, শিশুদেহে আরেকটু কমছে, পুরুষদের আরো কমছে, মেয়েদের দেহে আরো কমছে। তাহলে যখনই আমাদের নর্মাল ওজনের চেয়ে 25% রক্ত স্বল্পতা দেখা যায় তখন সেটাকে অ্যানিমিয়া বলা হয়। আর 65 লাখের চেয়ে বেশি হলে সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া। মনে রাখো, পলি মানে মাল্টিপল, কমে গেলে অলিগোইউরিয়া বা অ্যানিমিয়া, আর বেড়ে গেলে সেটাকে কি বলা হয়? পলিসাইথেমিয়া। তাহলে দেখো আমাদের লোহিত রক্তকণিকার এরিথ্রোব্লাস্ট নামক স্টেম কোষ আমরা পড়ে ফেলেছি, লোহিত কণিকা তৈরি করে, আয়ু 120 দিন, যাহাই 120 দিন তাহাই 4 মাস। আর হচ্ছে অবশিষ্ট কণিকাগুলো কি হয়? অস্থিমজ্জা প্লীহাতে অবস্থিত বড় বড় ম্যাক্রোফেজ নামক কোষে ভূক্ষিত বিশ্লিষ্ট হয়। তার মানে আমাদের যকৃত, অস্থিমজ্জা, প্লীহাতে এমনিতে শ্বেত রক্তকণিকা বেশি, আর ওরা হচ্ছে কি করে কোনো কিছুতে পার্টিসিপেট করে না, যার কারণে কোনো জীবাণু ওদের সামনে আসলেই ওরা সেটাকে মারার জন্য মরিয়া হয়ে যায়, ঠিক আছে। এই জন্য কি হয়, ওদের দ্বারা কোষের ভক্ষণ বিশ্লেষণ বেশি হয়। আচ্ছা, তাহলে এইবার দেখো কি বলা হয়েছে, আমাদের একটা লোহিত রক্তকণিকার ওজনের 33% হচ্ছে হিমোগ্লোবিন। হ্যাঁ, এটা একদম লেটেস্ট বই, লেটেস্ট তোমাদের যে বইটা লাগবে অ্যাডমিশনের জন্য সেই বইটা।
আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন দেখো 33% হিমোগ্লোবিন, যার হচ্ছে 100 ml রক্তে 15 গ্রাম কি থাকে, হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে, এরপরে বলা হয়েছে 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন এন্ড একটি হিমোগ্লোবিন লবণ 4টি অক্সিজেন অণুর সাথে যুক্ত হতে পারে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ কি দেখো একটা হিমোগ্লোবিন অণুতে 4টা পলিপেপটাইড চেইন হচ্ছে কি এসে থাকে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, প্রতিটার মধ্যে আমরা পাবো হচ্ছে কি একটা একটা করে আয়রন পলিপেপটাইড চেইন, আর আয়রন পলিপেপটাইড চেইনের সাথে কি থাকবে আমাদের, আয়রন। তাহলে 3টা আয়রন যুক্ত হওয়ার জন্য কি আমাদের 3 অণু ব্যাকটেরিয়া লাগতেছে, তাহলে এই জন্য বলা হয়েছে, সরি 4টার সাথে, এই জন্য বলা হয়েছে একটা তোমার হিমোগ্লোবিন অণু 4টি অক্সিজেন অণু যুক্ত হতে পারে, কারণ হিমোগ্লোবিন মানে হিমাগ্লোবিন, এই জন্য চারপাশ থেকে, যে বলে লিকার ছড়ায় চারপাশ থেকে, ওরা চারপাশ থেকে অ্যাটাচ হতে পারে। আচ্ছা, এরপর দেখো লোহিত রক্তকণিকার কাজ কি, অ্যাজ ইউজুয়াল ওদের গ্যাসীয় রক্ষা বা পরিবহন, রক্তের ঘনত্ব, সান্দ্রতা মানে ভিসকোসিটি, একটা পদার্থকে টেবিলের উপর ফালায় দিলে যত তাড়াতাড়ি পানিটা পড়বে, একটা স্ত্রীকে সেভাবে ফালালে কি হবে না, ততটুকু পানি পড়বে না। ঠিক আছে, তাহলে ঠিক সেম এক্ষেত্রেও কি বলা হয়েছে, যে ওখানে যদি বলা হয় যে রস গ্যাসীয় শুধু কার্বন ডাই অক্সাইডের কথা বলে, তাহলে তোমার রক্ত রস বা রক্ত প্লাজমা, আর 2টা গ্যাসের কথাই বলে, সেটা কি হবে বলো তো, তোমার লোহিত রক্তকণিকা। ওরা সান্দ্রতা রক্ষা করতেছে, এরপর হচ্ছে কি সান্দ্রতা, তার মানে তোমার তেলের সান্দ্রতা পানির চেয়ে বেশি, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, এবং আমরা লোহিত রক্তকণিকার ঝিল্লিতে একটা বিশেষ রক্তের গ্রুপ পাই যেটাকে বলা হয় অ্যান্টিজেন। রেসাস বানরের রক্ত খরগোশের শরীরে প্রবেশ করানোর পর যে অ্যান্টিজেনটা পাওয়া গেছিল, সেম অ্যান্টিজেন মানুষের দেহে পাওয়া যাওয়ার পরও সেটার নাম দেওয়া হয়েছে রেসাস ফ্যাক্টর। ঠিক আছে, এটা আমরা পড়বো ইনশাআল্লাহ জেনেটিক্স চ্যাপ্টারে। সান্দ্রতা কি মাত্র বললাম, একটা টেবিলের উপর যেটা তরল পদার্থ ফেলে দিলে যেটা সাথে স্পিডি ভাবে যাবে, বেগ বেশি, সেটা হচ্ছে কি সান্দ্রতা বেশি, আর যেটা বেগ কম সেটা হচ্ছে সান্দ্রতা কম। সরি, উল্টা বললাম, যার বেগ বেশি তার সান্দ্রতা কম, যার বেগ কম তার সান্দ্রতা বেশি, মানে লেগে থাকবে। তাহলে এই অ্যান্টিজেনের ব্লাড গ্রুপিং ও করতে পারে, ওরা বিলিরুবিন বিলিভার্ডিন নামে 2টা রঞ্জক পদার্থ তৈরি করে। এটা 2 মার্কসের জন্য দেখবা, এখান থেকে অ্যাডমিশনে তেমন প্রশ্ন আসে না, জানতে চাইলে শুধুমাত্র ব্লাড গ্রুপিং আর রক্তের ঘনত্ব সান্দ্রতাটা মেনটেন করবা। এইবার দেখো শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, আমাদের সবার প্রিয় শ্বেত রক্তকণিকা। কেন সবার প্রিয়, একে তো নির্ভেজাল মানুষ, তার মানে ওর কোনো বর্ণ নাই, বর্ণহীন। আর দ্বিতীয়ত হচ্ছে কি দ্বিতীয়ত হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা করবে ঢিসুম ঢিসুম, ফ্যাগোসাইটোসিস। ওদের কাজ কি দেখো, ফ্যাগ ফ্যাগ মানে ভক্ষণ করা, সাইটো মানে কোষ, আর সিস মানে পদ্ধতি। ঠিক আছে, তাহলে ফ্যাগোসাইটোসিস এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে জীবাণু ধ্বংস করে। নরমালি হিমাটোপয়েটিক মাতৃকোষ, মাতৃকোষ মানে বি সেলকে বোঝানো হয়েছে, প্লিহা এবং লিউকোসাইট থেকেও কিন্তু রক্তকণিকা উৎপন্ন হতে পারে, যেটা কিনা হিমোগ্লোবিন বিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় কোষ। পরিণত এটা কিন্তু নিউক্লিয়াস মুক্ত হবে, কারণ পরিণত কিন্তু নিউক্লিয়াস, ও সরি হ্যাঁ নিউক্লিয়াস যুক্ত, ঠিকই আছে, নিউক্লিয়াস যুক্ত। সুস্থ মানুষের 1% শ্বেত রক্তকণিকা, যদি মাতৃকোষ প্লিহা একসাথে বলতে আসো, তাহলে মনে না রাখলে শুধুমাত্র গড়টা মনে রাখবা, গড় গড় এভারেজ। ঠিক আছে, এভারেজটা মনে রাখবা, আর গড় আয়ু হচ্ছে 700:1। তাহলে আমাকে যদি বলা হয় যে শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকা অনুপাত কত, তাহলে কত হবে বলো? শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত আমার কাছে যদি চাই, তাহলে কত হবে? 1:700। কিন্তু এখানে সবাই যেহেতু একই সাথে একই রকম বিক্রিয়া করতেছে, এই জন্য ফার্স্ট সেকেন্ড ইন্টু ফার্স্ট, 700:1, সরি 1:700। শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে একটা একটা আগে হয়ে গেলে চেঞ্জ হয়ে যাবে। আর গড় আয়ু 1 থেকে 15 দিন। তাহলে এখান থেকে আমরা এমসিকিউর জন্য খুব ভালো করে পড়বো কি কি নাই। ঠিক আছে, এখানে কি কি নাই, বা এই কোষকে কেন তোমার কণিকা না বলে কর্পাসেল বলা হয়। যেমন প্লিহা হচ্ছে স্প্লিন, মাতৃকোষ হচ্ছে ওভারি ওভাম, সেরকম লিউকোসাইট, এরপর হচ্ছে গিয়ে এরা হিমোগ্লোবিন বিহীন রক্তের 1% শ্বেত রক্তকণিকা, প্রতি ঘন মিলিমিটার রক্তে এটা থাকে কত, 4000 থেকে 11000, গড়ের সংখ্যায় 7000। আচ্ছা, তাহলে শ্বেত রক্তকণিকার একটা বিশেষ অস্বাভাবিকতা আছে। আমরা জানি যে কোনো কিছু নামের সাথে যদি আমরা সাইটোসিস অথবা পেনিয়া জিজ্ঞেস করি, তাহলে কি কি হবে দেখো। সাইটোসিস মানে হচ্ছে সেল ডিভিশন, কোষের বিভাজন। আর তোমার সাইটোসিস মানে কোষ বিভাজন, সাইটোসিস মানে কোষের সংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, সাইটোসিস মানে কোষের সংখ্যা বৃদ্ধি, আর পেনিয়া মানে কোষের সংখ্যা হ্রাস। তাহলে দেখো, না রে, হ্যাঁ তোমার নিউ বইটা ফলো করবা নাসিফ। স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে দ্যাট ইজ লিউকোসাইটোসিস, কমে গেলে লিউকোপেনিয়া। আর যদি এমন হয় ডাব্লিউবিসি এমন হারে বেড়ে গেছে যে তার পক্ষে কি হয়েছে, সে হচ্ছে সুস্থ আরবিসি এবং প্লাটলেটকে ধরে ধরে মেরে ফেলা শুরু করছে। তার যখন তীব্রতা বেড়ে যায়, অ্যাসিড বেড়ে যায়, ঠিক আছে, বা হাইড্রোটিক এনজাইম ভেঙে যায়, তখন সে কি করবে, তার নিজস্ব আরবিসি এবং লোহিত রক্তকণিকাকে খেয়ে ফেলবে। এই জন্য সেটাকে বলা হয় লিউকেমিয়া।
তাহলে লিউকোসাইটোসিস আর লিউকোপিনের পার্থক্য কি? দুজনেরই তোমার হচ্ছে কি লাগে, বেশি পানি লাগে, দুজনেতে ডাব্লিউবিসি পরিমাণ বেড়ে যায়, কিন্তু লিউকেমিয়াতে এমন ভাবে বেড়ে যায় যে ওরা আশেপাশে হচ্ছে কি করে বলো তো, তোমার কোষগুলাকে ভক্ষণ করে ফেলে। তার মানে যাদের হচ্ছে আরবিসি নরমাল বাট ডাব্লিউবিসি আর সেরাম হচ্ছে কি অ্যাবনরমাল। ঠিক আছে, তাহলে বেড়ে গেলে লিউকোসাইটোসিস, কমে গেলে পেনিয়া, শ্বেতরক্ত ক্যান্সার হচ্ছে লিউকেমিয়া। এটা এমসিকিউ আর সিকিউ দুটার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো শ্বেত রক্তকণিকার কাজ, এখানে 5টা স্টার দিবা। আমি তোমাদের ব্রেক দেওয়ার আগে এটা পড়াবো, ব্রেক দিয়ে এসে তোমাদের পড়া ধরবো, এটা এতটাই ইম্পর্টেন্ট। এই ছবিগুলো খেয়াল করে দেখো, এই যে ইউসিনোফিল, বেজোফিল আর হচ্ছে গিয়ে তোমার নিউট্রোফিল, প্রত্যেকে নিউক্লিয়াসে দুইটা একটা করে খণ্ড, প্রত্যেকে নিউক্লিয়াসে দুইটা একটা করে খণ্ড, কিন্তু মনোসাইট লিম্ফোসাইটে আমরা কোনো খণ্ড পাচ্ছি না। তাহলে আমরা কিন্তু প্রথম পার্থক্যটা এভাবে করে ওদের মধ্যে দিতে পারি। কি কি বললাম? একটা হচ্ছে গিয়ে তোমার আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে কি তোমার শ্বেত রক্তকণিকার কাজ। তাহলে একটা হচ্ছে কি তোমার দানাদার শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা। তাহলে প্রথমে কি বললাম যে হচ্ছে কি তোমার নিউক্লিয়াসের খণ্ড 2 থেকে 5টা হতে পারে, এখানে শুধুমাত্র 2টা। এরপরে সাইটোপ্লাজম আমরা কি করব? দানাদারে কি করতে পারবো? গ্র্যানিউল ফিল করতে পারবো, গ্র্যানিউল, কিন্তু ফিল করতে পারবো, কিন্তু অদানাদার আমরা ফিল করতে পারবো না। ঠিক আছে, এরপরে রঞ্জক পদার্থ, যারা কিনা দানাদার, দানা আছে দেখি রঞ্জক পদার্থ গ্রহণ করে, কিন্তু অদানাদার অনেকে গ্রহণ করে না। তাহলে এগুলো হচ্ছে ওদের বেসিক পার্থক্য। এবার কাজটা দেখো, আমরা মনে রাখবো এভাবে, মনের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত কত যুদ্ধ করি, কত ধ্বংস করি। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে তোমার হচ্ছে যে এই দিয়ে হচ্ছে মনোসাইট এবং এন দিয়ে হচ্ছে নিউট্রোফিল। তাহলে মন কি করবে বলো তো? ওরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তোমার জীবাণু ভক্ষণ করবে। ঠিক আছে, মন কি করবে? ওরা হচ্ছে কি তোমার ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তোমার জীবাণু ভক্ষণ করবে। লিম্ফোসাইট তৈরি করে অ্যান্টিবডি। এই যে করোনা ভাইরাসের এগেইনস্টে যে আমরা বেঁচে আছি, কিসের মাধ্যমে বেঁচে আছি? অ্যান্টিবডির মাধ্যমে। কারণ আমরা যে অ্যান্টিবায়োটিক খাই সেগুলো তো আসলে ভাইরাসের এগেইনস্টে কাজ করে না, তাই না? তাহলে এই জন্য ওদেরকে কি বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। ওরা হচ্ছে গিয়ে তোমার অ্যান্টিবডি তৈরির মাধ্যমে ওরা জীবাণু ভক্ষণ করে, দেখে ওদেরকে আমরা কি বলি? আণুবীক্ষণিক সৈনিক। এরপর মনে রাখবে বিএইচ, বেজোফিল তৈরি করে হেপারিন এবং হিস্টামিন। বিএইচ, বেজোফিল কি তৈরি করবে? হেপারিন, হিস্টামিন। আর ইওসিনোফিল হচ্ছে বড় বড় জীবাণু, কৃমির লার্ভা, অ্যালার্জিক অ্যান্টিবডি, সিস্টোসোমিয়াসিস, ট্রিকোমোনাসিস, এগুলো কিছু পরজীবীও ধ্বংস করে। তাহলে আমি আবারও সিরিয়ালি বলি, দেখো, মনের কথা বা মনের সাথে কি বলতো? যুদ্ধ। দিয়ে মনোসাইট, দিয়ে নিউট্রোফিল, মন করবে ফ্যাগোসাইটোসিস। এরপর লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে দেখে আণুবীক্ষণিক সৈনিক। বিএইচ দিয়ে বেজোফিল হেপারিন হিস্টামিন তৈরি করে, আর হচ্ছে ইওসিনোফিল কি করে? কৃমির লার্ভা ও অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে, বড় বড় সব জীবাণু খেয়ে ফেলবে। তাহলে দেখো, এই যে আমাদের শ্বেত রক্তকণিকার কাজ পড়ার পর আমরা কি পড়লাম? আমরা চলে যাব এখন শ্বেত রক্তকণিকার নামগুলা কিন্তু খুব ভালো করে পড়বা, যে কোনটা দানাদার, কোনটা অদানাদার, কোনটার দানার কালার কি। যেমন ইওসিনোফিলের রঞ্জকটা হচ্ছে লাল, এজন্য দানাগুলো লাল হয়ে যায়। বেজোফিল হচ্ছে নীল, আর নিউট্রোফিল হচ্ছে নিরপেক্ষ, কোনো কালার নাই। ল্যাবে দেখলে কিন্তু এগুলো বোঝা যায়। আচ্ছা, তাহলে এবার দেখো কি বলা হয়েছে, যে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট বা প্লাটিলেট। আমরা কিন্তু অলরেডি পড়েছিলাম যে আমাদের কি বলতো, মেগা ক্যারিওব্লাস্ট থেকে মেগা ক্যারিওসাইট, যেটা কিনা প্লাটিলেট তৈরি করে। তাহলে এরাও গোল, ডিম্বাকার বা দানাদার, নিউক্লিয়াস এদেরও থাকে না। আয়ুষ্কাল 8 থেকে 12 দিন, যেটা থেকে কি হয়, মোট 1.5 থেকে 3 লক্ষ অনুচক্রিকা থাকে। এই যে আমাদের ডেঙ্গুর সিমটম, এই ডেঙ্গুর সিমটমে আমরা কি এমন কোনো বান্দা আছি যারা কিনা ডেঙ্গু চিকুনগুনিয়া চিনি না বলতো? সবার ঘরে ঘরে এখন ডেঙ্গু হচ্ছে। অ্যাকচুয়ালি ডেঙ্গি ওয়াটা ডেঙ্গি, আমরা ডেঙ্গু বলে এটাকে খারাপ করে ফেলছি। তাহলে এই যে ডেঙ্গি মশাটা কত তোমার স্কিনে এসে বসলো, ঠিক আছে, বসার পরে সে কি করবে? সে সেখান থেকে বাইট করবে। তাহলে আমাদের সেখানে যদি ডেঙ্গু ভাইরাসের কোনো জীবাণু থাকে, তাহলে তোমার কি হবে? ডেঙ্গি হবে। ওকে, তাহলে ডেঙ্গি হলে সবার প্রথমে অনুচক্রিকার মান কমে যায় দেখে এটাকে বলা হয়েছে 1.5 থেকে 3 লক্ষ। তাহলে থ্রম্বোসাইট ও প্লাটলেটের গঠনটা খুব ভালো করে পড়তে হবে। আর ওদের কাজ দেখো, ধরো তোমার কোন একটা জায়গায় একটা সুইচ আছে, তুমি সেখানে সকেট ঢুকাতে চাও, তাহলে ওটা হুবহু কি সেই সুইয়ের অনুযায়ী হবে? তাহলে এই যে কোন একটা জায়গায় যদি কেটে যায়, ওইখানে কি একটা ফাটল ধরে না? সেই ফাটলটা জোড়া লাগিয়ে দিতে হবে না? তাহলে জোড়া লাগাবে কি দিয়ে? হিমোস্ট্যাটিক প্লাগ।
ঠিক আছে? তাহলে আমাদের সুইচ যেরকম মেইন প্লাকের সাথে একসাথে অ্যাটাচ হয়ে যায়, সেরকম এখানে ওরা অ্যাটাচ হয়ে যায় কোষ প্রাচীর দিয়ে, যেটাকে বলা হয়েছে কি তোমার হচ্ছে কি, এটাকে বলা হয়েছে হিমোস্ট্যাটিক প্লাক। যে আবরণটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা পুনর্গঠন করবে, সেরাটোনিন ক্ষরণ করে রক্তনালীকে সংকোচন করবে, এবং ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ওরা কার্বন কণা আরো অনেক ইমিউন কমপ্লেক্স ও ভাইরাসকে ভক্ষণ করে। মানে বড় বড় কণাগুলোকে কি করবে, ওরা ডিস্ট্রয় করে ফেলবে। তাহলে কি বলা হয়েছে, হিমোস্ট্যাটিক প্লাক গঠন করে কি করা হয়, হিমোস্ট্যাটিক প্লাক গঠন করে ক্ষতস্থান পূরণ করছে, সেরাটোনিন রক্তনালীর সংকোচন ঘটায়, ফ্যাগোসাইটোসিস হচ্ছে কার্বন, হেপারিন এন্ড হিস্টামিন তৈরি করে, অথবা ইমিউন কমপ্লেক্স ভাইরাস তৈরি করে। ভাইরাসের নামে আমরা পাইছিলাম অন্য জিনিসপাতি। ওকে, তাহলে এইবার দেখো 3 প্রকার রক্তকণিকার পার্থক্য। এটা তো জাইগেন্টিক বোম্বাস্টিক ছক, এখন পর্যন্ত যারা বুঝো নাই তারা ভালো মতন বুঝে নিবা। সংখ্যা কত থাকে, প্রাথমিকভাবে নিউক্লিয়াস সঞ্চিত হবার পরেও দেখা যায় যে তোমার হচ্ছে কি এটা বিনষ্ট হয়ে যায়, অনেক সময় নিউক্লিয়াস থাকে, এদের কালার হচ্ছে লাল আর বর্ণহীন। এখানে হচ্ছে কি তোমার লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন, বাকিগুলো বিভিন্ন থেকে বিভিন্ন রকম, এরপর 5 থেকে 9 দিন। আর হচ্ছে কাজ কি, লোহিত রক্তকণিকা মানে গ্যাসীয় পরিবহন, শ্বেত রক্তকণিকা মানে ডিসুম ডিসুম, আর অনুচরিকা মানে রক্ততঞ্চন। এটা খুব ভালোভাবে চারটা খুব ভালোভাবে পড়বা, ভাবির জন্য প্লাস নিজের জন্য। আচ্ছা, এরপর দেখো কি বলা হয়েছে, যে রক্ততঞ্চন। রক্ততঞ্চন আমাকে তোমরা বলো তো, আচ্ছা বায়োলজি কি বইয়ের এভরি লাইন পড়া লাগবে? না রে, আমাদের বায়োলজি এভরি লাইন পড়া লাগে না, আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা ক্লাসে বলে দিই, শুধুমাত্র সেগুলো পড়লেই হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা তোমরা আমাকে বলো তো, তোমরা যখন পাবলিক বাসে উঠো, পাবলিক বাসে কি শুধুমাত্র একা ড্রাইভার থাকে? বলো তো, তোমরা যখন বাসে উঠে একা ড্রাইভার থাকে না, ড্রাইভার শুধু গাড়ি চালায়, সাথে থাকে কন্ডাক্টর বা হেল্পার। সে করে কি, সে ভাড়া তুলে। এখন আমাদের প্লাটিলেট বেচারা একাই কি করতেছে বলতো, রক্ত জমাট বেঁধেই যাচ্ছে বেঁধেই যাচ্ছে, কিন্তু সাহায্য লাগে না? আহারে, অবশ্যই সাহায্য লাগে। তাহলে আমাদের বাসের ড্রাইভারের সাথে সাথে যেরকম কন্ডাক্টর থাকে, সেরকম রক্ত জমাট বাঁধাতে প্লাটলেটের সাথে যেই প্রোটিন গুলা ভূমিকা পালন করে তাদেরকে বলা হয় রক্ততঞ্চন বা কি ক্লটিং ফ্যাক্টর। মনে রাখবা, তঞ্চন ব্লাড ক্লট, ব্লাড কোয়াগুলেশন, রক্ত সঞ্চয়, এগুলো সব একই, ঠিক আছে? তাহলে কি রক্ততঞ্চন বা রক্ত ব্লাড ক্লট, ব্লাড কোয়াগুলেটেড, ব্লাড কোয়াগুলেশন, এগুলো সবই কি বলতো, এগুলো সবই হচ্ছে মানে রক্ত জমাট বাঁধানো। ওকে, তাহলে দেখো জমাট বাঁধানো, রক্ত সঞ্চয় না অ্যাকচুয়ালি, যেটা রক্ত জমাট বলে বেশি ভালো হয়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই যে তোমার হেল্পার, সেই হেল্পার হচ্ছে গিয়ে 13টা ক্লটিং ফ্যাক্টর। আমরা প্রথম 4টা মনে রাখবো কেন, কারণ প্রথম 4টা না থাকলে তুমি শেষ, ইন্নালিল্লাহ। বাকিগুলোতে সমস্যা নাই, অল্প অল্প হবে, কিন্তু এখানে হচ্ছে গিয়ে এই প্রথম 4টা তোমাকে পড়তেই হবে মাস্ট। ফুল পরে টুপ করে, আবার তুমি বলো না আপু ফুল পরে পাতা নড়ে। ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। আমরা যখন প্লাজমা প্রোটিন গুলো পড়েছিলাম, প্রথম 2টা কিন্তু অটো অটো আমাদের পড়া হয়ে গেছিল। তাহলে নতুন আরো 2টা মুখস্থ করি। এখান থেকে প্রশ্ন এইভাবে আসে যে কোন ধাতব আয়ন যোজনী তৈরিতে অংশগ্রহণ করে? অ্যান্সার হবে ক্যালসিয়াম আয়ন। তাহলে রক্তক্ষরণকাল 1 থেকে 4 মিনিট। তোমরা কখনো কি পা ছুলে দেখছো যে সেখান থেকে হলুদ হলুদ লিকুইড বের হয়ে আসে? তোমরা তো অবশ্য এখন ফার্মের মুরগি, তোমরা সারাদিন পাবজি খেলো, এরপর হচ্ছে গিয়ে তোমরা সারাদিন ফেসবুক চালো, কিন্তু এগুলা খেলো না। আগেকার জামানায় যখন ফুটবল খেলে পোলাপাইন পাটা ছিল্লে আসতো, ঠিক আছে, তখন সেখান থেকে ইয়েলো ইয়েলো লিকুইড বের হয়ে আসতো, যেটাকে বলা হয় সিরাম। সিরাম আর প্লাজমার মেইন ডিফারেন্স হচ্ছে গিয়ে কি, প্লাজমার মধ্যে অনেকগুলো কি থাকে, ক্লটিং ফ্যাক্টর থাকে, বাট সিরামের মধ্যে কোনো ক্লটিং ফ্যাক্টর এখন পর্যন্ত দেয় নাই, ঠিক আছে? তাহলে সিরামের মধ্যে অনেকগুলো ক্লটিং ফ্যাক্টর অনুপস্থিত থাকে। তাহলে রক্তক্ষরণকাল 1 থেকে 4 মিনিট, কিন্তু রক্ততঞ্চন কাল কিন্তু আরেকটু বেশি। কত? 3 থেকে 8 মিনিট। রক্ততঞ্চন এবং রক্তক্ষরণকাল কোনটা কত মিনিট, খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? কোনটা 1 থেকে 4, কোনটা 3 থেকে 8 মিনিট, এবং কেন, এটা খুব ভালো করে পড়বা। তঞ্চন মানে তোমার একবার কেটে গেছে, ঠিক আছে, এখন সেটা জমাট বাঁধা শুরু করছে, সেটা হচ্ছে কি তোমার যতক্ষণ পর্যন্ত ব্লিডিং হইলো ক্ষরণকাল। আর যেই পয়েন্ট থেকে ব্লিডিং বন্ধ হওয়া শুরু করছে সেখান থেকে শেষ হওয়া পর্যন্ত সময়টুকু হচ্ছে রক্ততঞ্চনকাল, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখান থেকে ক্লটিং ফ্যাক্টর তোমাদের 13টার নামই দেওয়া আছে, 13টার নামই পড়বো, ঠিক আছে? তোমাদের নতুন এডিশনের বইতে 13টা ফ্যাক্টরের নামই দেওয়া আছে, 13টা একদম ঝাঁঝা কারা পড়তে হবে। স্পেশালি প্রথম 4টা 8, 9, প্রথম 4টা 8, 9, কারণ প্রথম 4টা তো লাগবেই, মাস্ট এসেনশিয়াল। 9 নাম্বারটাও খুবই কি গুরুত্বপূর্ণ, 8 আর 9, 8 আর 9, কারণ এগুলোর অভাবে কিন্তু হিমোফিলিয়া হয়। প্রথম 4টা 8, 9 একেবারে পড়তে না পারলে এগুলা পড়বা, বাট আমি এনকারেজ করবো তোমরা সবগুলা পড়ো। এইবার দেখো রক্ততঞ্চন। এবার ধরো তোমাদের সাথে হানিফ, সে নাচতে নাচতে বাজারে যাচ্ছে, হঠাৎ করে রিক্সা লেগে তার হাতটা কেটে গেল।
তাহলে এই যে তার হাত কেটে গেল, সেখান থেকে কি বের হওয়া শুরু করবে? রক্ত বের হওয়া শুরু করবে। তখন যেই মাত্র নর্মালি কিন্তু আমাদের রক্তে হেপারিন থাকে, দেখে হেপারিন অনুচরিকাকে বলে যে তুই অবজা, আমি দেখতেছি, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু হেপারিন কাজ করতেছে না। তখন বাতাসের সংস্পর্শে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হবে, যেটা ক্যালসিয়ামকে বলে চলো দোস্ত আমরা হেপারিনকে মুখ বন্ধ করায় দিয়ে এসে আমরা প্রথম বিনকে সক্রিয় করে ফেলি। মনে রাখবা, কোনো যৌগের শুরুতে যদি প্রো বা শেষে যদি জেন থাকে, তাহলে সে কোনো কিছু বুঝতে বাধ্য। কোন নামে শুরুতে প্রো বা শেষে যদি জেন থাকে, তাহলে সে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় নিষ্ক্রিয়, তাকে সক্রিয় করার জন্য বাহক লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের উপস্থিতিতে হেপারিনকে বলে তুই অবজা, প্রথম বিনকে থ্রম্বিনে কনভার্ট করবে। আর থ্রম্বিন কি করলো, ফাইব্রিনোজেনের সাথে মিশে ফাইব্রিন জালিকা তৈরি করবে, যে জালিকার ফাঁকে ফাঁকে জমা পড়বে কি, লোহিত রক্ত কণিকা। ওকে, তাহলে দেখো আমরা আবারও বলছি, এখানে কত কত নাম্বার দেখো, আমাদের ফ্ল্যাগ ফ্যাক্টর আছে ফুল, ফাইব্রিন জালিকা 1, পরে প্রথম বিন, টুপ, টুপ হচ্ছে গিয়ে তোমার কি বলতো থ্রম্বোপ্লাস্টিন, আর হচ্ছে ক্যালসিয়াম, তো আস্ত ক্যালসিয়াম আকারে আছে, ওকে আর সক্রিয় করার প্রয়োজন হয় না। তাহলে আমরা কি করব, যখনই হচ্ছে গিয়ে কোনো একটা জায়গায় কেটে যাবে, আগেতে হেপারিন ছিল দেখে অনুচরিকাকে অফ করে বসায় রাখে, কিন্তু এখন হেপারিন নাই দেখে ওরা জমাট বাঁধায় ফেলবে, ফেলে থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন তৈরি করবে। থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে কি করে, ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে হেপারিনকে অকেজ করে, প্রথম বিনকে থ্রম্বিনে কনভার্ট করে, আর থ্রম্বিন সেই ফাইব্রিন জালিকার ফাঁকে ফাঁকে মিশে গিয়ে শুরু করবে রক্ত জমাট বাঁধানো। তাহলে রক্ততঞ্চন প্রক্রিয়াটা বুঝতে পারলে সবাই চ্যাটে সি লেখো। রক্ততঞ্চন প্রক্রিয়াটা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় বা বুঝতে পারো, সবাই চ্যাটে সি লেখো। বুঝে বুঝে মুখস্থ করার পর লিখবা, তাহলে দেখবে মনে থাকবে, এমনি লিখতে গেলে কিচ্ছু মনে থাকবে না। সিকিউ না রে, এটা সিকিউর জন্য হ্যাঁ আসতে পারে, এটা সিকিউর জন্য আসতে পারে, এমসিকিউর জন্য আসবে, ঠিক আছে, সিকিউর জন্য এটা লাগে কিন্তু ওয়াচ টাওয়ারটা। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের লসিকা। লসিকা সম্পর্কে তোমরা অনেকেই জেনেছো, অনেকে শুনেছো, কিন্তু এই লসিকাটা কেন জানি তোমরা বুঝো না। এটা কারণ আসলে আমাদের বইগুলা, ঠিক আছে, আমাদের বইতে লসিকা নিয়ে তেমন কোনো কথাবার্তা বলা নাই, শুধু বলা হয়েছে লসিকা হচ্ছে মধ্যস্থ তরল হিসেবে কাজ করে। যেমন মধ্যস্থ তরল মানে হচ্ছে গিয়ে দুই পক্ষের সাথে সমানে সদ্ভাব বজায় রাখা। যেমন ধরো আমি বললাম যে এইটা হচ্ছে একটা কোষ, এইটা একটা কোষ, দুইটা কোষের মাঝখানে ফাঁকা জায়গায় কি বলা হয়, ইন্টারকোস্টাল স্পেস, ঠিক আছে, সরি ইন্টারকোস্টাল স্পেস না, কি বললাম, এটাকে আমরা বলবো হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল, ইন্টারস্টিশিয়াল স্পেস, ইন্টারস্টিশিয়াল, আন্তঃকোষীয়, আন্তঃকোষীয়, একটা কোষের ভেতরে হলে অন্তঃকোষীয়, আর দুইটা কোষের মাঝামাঝি হলে আন্তঃকোষীয়, ইন্টারস্টিশিয়াল। তাহলে এখন ধরো আমাদের ধমনীগুলো তো ডিরেক্টলি আমাদের কোষে প্রবেশ করতে পারে না, সে কি করে, অনেকগুলো কোষিক জালিকায় বিভক্ত হয়ে অক্সিজেন যুক্ত রক্ত কোষে নিয়ে আসবে, আবার সেগুলো মিলিত হয়ে শিরা তৈরি করে ওরা কি করে, প্রথমে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে কি করে আবার হৃৎপিণ্ডে ফেরত আসে। তাহলে কি বললাম দেখো, ধমনী কোষে যে রক্ত সরবরাহ করে তার কিছু মাত্রা তোমার কোষে ব্যবহৃত হয়ে যায়, বাকি রক্তগুলো আবার কি হবে, সুপিরিয়র ইনফিরিয়র ভেনাকের মাধ্যমে হৃৎপিণ্ডে ডান অলিন্দে ফেরত আসবে। কিন্তু দেখা যায় এই রক্তের কিছু শতাংশ, কতটুকু, 10%, 10% এই রক্তের মাঝামাঝি জায়গাগুলোতে তরল আকারে জমা হয়। তাহলে এই তরলগুলোকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা নভেল ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ঠিক আছে। তাহলে এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড গুলো করবে কি, পৃথক একটা নালী দিয়ে সংগৃহীত হবে, যে নালীটা কি হয়ে যাবে, জায়গায় জায়গায় স্ফীত বা বিশাল হয়ে যাবে, জায়গায় জায়গায় স্ফীত বা বিশাল হয়ে একত্রিত হয়ে নিম্ন মহাশিরার সাথে মিলিত হয়ে যাবা। তাহলে এই যে আমাদের তোমার এই যে নালীর মাধ্যমে এই তরলগুলো সংগৃহীত হলো, এই তরলের নাম নালীতে গিয়ে চলে আসছে লসিকা, এই নালীটার নাম হচ্ছে লসিকা নালী, ঠিক আছে, আর প্লেসটা হচ্ছে গিয়ে কি তোমার লসিকা নালীর মধ্যে লসিকা প্রবাহিত হচ্ছে। এবং জায়গায় জায়গায় কেন ফুলে যায়, কারণ সেখানে প্রচুর পরিমাণে শ্বেত রক্তকণিকা অ্যাকুমুলেট হচ্ছে, এর জন্য প্রচুর পরিমাণে কি হচ্ছে, বড় হচ্ছে, স্ফীত হয়ে ফুলে যাচ্ছে। তাহলে আমি আবার বলি দেখো, ধমনী কোষে রক্ত সরবরাহ করার সময় রক্তের কিছু শতাংশ, 10%-এর মতো দুইটা কোষের মাঝামাঝি জায়গায় অবস্থান করে, যাকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই তরলগুলো যখন একটা পৃথক নালীর মাধ্যমে সংগৃহীত হবে, তাকে আমরা তখন কি বলবো, তখন আমরা তরলটাকে বলবো লসিকা, নালীটাকে বলবো লসিকা নালী। আর এই যে তোমার জায়গায় জায়গায় লসিকা নালীটা শ্বেত রক্তকণিকার কারণে স্ফীত হয়ে গেল, এটাকে আমরা বলবো ল্যাকটিয়াল। ল্যাকটিয়ালটা আমরা কিন্তু পরিপাক চ্যাপ্টারে পেয়েছি, তাই না, দুধের শর্করাকে অনেক সময় ল্যাকটিয়াল বা ল্যাকটোজেনও বলা হয়। তাহলে এটা কি হবে, এটা অ্যাকচুয়ালি ল্যাকটিয়াল কেন, কারণ ডাব্লিউবিসি আছে দেখে। আচ্ছা, তাহলে আমরা হৃৎপিণ্ডে যাওয়ার আগে তোমাদের একটা ব্রেক দেই না, 7:51 বাজে তো 7:56 পর্যন্ত।
5 মিনিট ব্রেক। তোমরা চাইলে প্রকৃতিটাকে সারা দিয়ে আসতে পারো, একটু হাঁটাচলা করে আসতে পারো। অবশ্য 52 বেজে গেছে, যাও 57 পর্যন্তই দেই। 7টা 57।
ওকে, তাহলে আমাদের ব্রেক টাইম শেষ। তাহলে বলো এই 5 মিনিট ব্রেকে কে কি করলা? 5 মিনিট ব্রেকে কে কি করলা দেখি, একটু শেয়ার করো আমার সাথে। ব্রেক টাইমটা কার কেমন গিয়েছে দেখি তোমাদের কাছ থেকে জানি। আচ্ছা ঠিক আছে, ওকে। ভালো, অনেকেরই ভালো গেছে, অনেকেরই খারাপ গেছে। তোমরা একটু পানি টানি খেয়ে নাও। ওকে, তাহলে আমরা ঠান্ডা মাথায় একটু হৃৎপিণ্ড পড়া শুরু করব। হৃৎপিণ্ড পড়া শুরু করার আগে আমরা যেগুলা যেগুলা পড়লাম সেখান থেকে 3 প্রকার রক্তকণিকার পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 3 প্রকার রক্তকণিকার পার্থক্যটা পড়বা। আর শ্বেত রক্তকণিকার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেলে ওখান থেকে শুধুমাত্র প্রশ্ন আসে না, ভার্সিটিতেও প্রশ্ন আসে। এই জন্য আমরা এই 2টা টপিক খুব ভালো করে পড়বো। এবার বলো হৃৎপিণ্ড, তোমরা কি কেউ খালি চোখে হৃৎপিণ্ড দেখছো? খালি চোখে কখনো হৃৎপিণ্ড দেখছো? কেন দেখো নাই? নিঃস্বার্থ ভালোবাসা দেখো নাই তোমরা? অনন্ত জলিলের, অনন্ত জলিল যে একদম বুকের মাঝখান থেকে বাম পাশ থেকে হার্টটা বের করে নিয়ে আসে, দেখো নাই? কিন্তু আমি না বুঝলাম না, অনন্ত জলিল যখন হার্ট বের করে নিয়ে আসে, সেই হার্টের মধ্যে তো তোমার হচ্ছে গিয়ে বর্ষার ছবি থাকার কথা, সেখানে বেটা নিজের ছবি থাকে কেন? আই ডোন্ট নো। ঠিক আছে, আচ্ছা গরুরটা দেখছো? হ্যাঁ, গরুরটার সাথে কিন্তু মানুষের অনেক মিল আছে, তাই না বলো? গরুর হার্টের সাথে কিন্তু মানুষের ওই হার্টের হচ্ছে অনেক তোমার হচ্ছে মিল আছে। আহ দাঁড়াও, ফুলগুলো লিম্ফ নোড, হ্যাঁ সানজি তুমি লিম্ফ নোডও বলতে পারো। আমরা যে ফুলাগুলো পড়েছিলাম সেগুলোকে তুমি লসিকা গ্রন্থি বা লিম্ফ নোডও কিন্তু বলতে পারো। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে যেটা বলতেছিলাম যে হচ্ছে আমাদের যে হার্ট, এই হার্টটা কোথায় থাকে বলতো? আমাদের মাঝখানে থাকে না বুকের? আগেকার জামানায় দেখবা গান গাইতো যে আমার বুকের মধ্যিখানে মন যেখানে হৃদয় সেখানে। কিন্তু এখনকার যারা নাটক লেখে, নাটকের লেখারা ওনারা তোমার অনেক বেশি সায়েন্টিফিক হয়ে গেছেন, বুঝছো? ওনারা কিন্তু একদম ঠিক মতোই লেখে হচ্ছে গিয়ে তোমার বুকের বাম পাশে। ঠিক আছে, দেখো না তোমার আফরানিশু নাটক ছিল বুকের বাম পাশে, কিন্তু আমি দেখি নাই, কারণ আমি হ্যাপি এন্ডিং ছাড়া নাটক সিনেমা দেখি না। ওইখানে আফরানিশু পাগল হয়ে গেছে, এই জন্য আমি আর দেখি নাই। তো ওই নাটকের ডিরেক্টরি একদম ঠিক মতো আছে। আমাদের হৃৎপিণ্ডটা কোথায় থাকে? আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের ঠিক উপরে, 2 ফুসফুসের মাঝ বরাবর একটু বেশি বাম দিকে বাঁকা হয়ে অবস্থান করে। তাহলে এখন দেখো, আমরা জানি আমাদের মেরুদণ্ডের প্রতিটা হাড়কে আমরা বলি কশেরুকা। আমাদের কশেরুকা আছে 5 প্রকার, যার মধ্যে বুক বরাবর থাকে থোরাসিক ভার্টিব্রা বা বক্ষ কশেরুকা। তোমরা কি কেউ জানো যে আমাদের থোরাসিক ভার্টিব্রা কয়টা আছে? থোরাসিক ভার্টিব্রার সংখ্যা কত? কারো কোনো আইডিয়া আছে? 12টা, এক্সিলেন্ট। তাহলে এই 12টার মধ্যে 5 থেকে 8 নাম্বার থোরাসিক কশেরুকা পর্যন্ত থাকে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, T5 থেকে T8। ওকে, তাহলে ওদের নিচের এই সুচারু নিম্ন দেশটা দেখো, একদম 5 নাম্বার বা পঞ্চম পাঁজরের ফাঁকে ওটা অবস্থান করছে। তাহলে দেখো ওদের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার। আমরা 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের আর কি কি পেয়েছি একটু মনে করো তো? আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী 12 সেন্টিমিটার, কিডনি 10 থেকে 12 সেন্টিমিটার, হার্ট 12 সেন্টিমিটার, এরপর ফ্যারিংস হচ্ছে গিয়ে তোমার 12 সেন্টিমিটার, এরপর ফেলোপিয়ান টিউব, ইউটেরাস বা জরায়ুতে যে ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব থাকে, এটাও 12 সেন্টিমিটার। ইমন, এই যে বললাম টি দিয়ে থোরাসিক, আমাদের বক্ষ কশেরুকা বা বুক বরাবর যে কশেরুকা থাকে, সেই থোরাসিক ভার্টিব্রা বা কশেরুকা 12টা থাকে। এর মধ্যে 5 থেকে 8 নাম্বার বরাবর থাকে হচ্ছে গিয়ে কি আমাদের হৃৎপিণ্ড। তাহলে দেখো এখানে প্রাপ্তবয়স্ক পুরুষের ওজন কিন্তু মেয়েদের ওজনের চেয়ে বেশি হৃৎপিণ্ডের। ঠিক আছে, তাহলে প্রাপ্তবয়স্ক পুরুষের ওজন হচ্ছে গিয়ে তোমার স্ত্রীদের ওজনের চেয়ে বেশি। তার মানে দেখো মেয়েরা সব দিক দিয়ে অবহেলিত। মেয়েদের দেহে রক্ত কম, মেয়েদের হৃৎপিণ্ডের ওজনও কম, কিডনির ওজনও কম। ঠিক আছে, কিন্তু আবার জেনেটিক ডিসঅর্ডার কিন্তু ছেলেদের বেশি হয়। আবার এলডিএল এইচডিএল এর মধ্যে খারাপ কোলেস্টেরল যেটা এলডিএল, ওটা ছেলেদের বেশি থাকে। তার মানে আল্লাহ কিন্তু সব দিক দিয়ে সাম্যের নীতি স্থাপন করেছেন। সো মন খারাপ করে লাভ নাই, ঠিক আছে, সব দিক দিয়ে সাম্য আছে। এখন দেখো আমাদের যে হৃৎপিণ্ড, যে কোনো সেন্সিটিভ অর্গানকে বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য একটা যোজক টিস্যু নির্মিত আবরণ লাগে। যেমন আমাদের মস্তিষ্কের আবরণ হিসেবে কি আছে? মেনিনজেস। আমাদের ফুসফুসের আবরণ হিসেবে আছে প্লুরা। সেরকম আমাদের হৃৎপিণ্ডের যে আবরণ, এই আবরণটা পুরা হৃৎপিণ্ডের চারপাশ থেকে ঘিরে রাখে দেখে আমরা এটা নামের সাথে বলেছি পেরি। পেরি, ঠিক আছে, আমি একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি। সাপোজ এটা ধরো আমাদের হৃৎপিণ্ড, তাহলে এই যে আমাদের হৃৎপিণ্ডের একদম বাইরে, বাইরের যে আবরণটা, সে আবরণটাকে আমরা কি বলেছি বলতো? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, এটা একদম চারপাশ থেকে ঘিরে রাখে দেখে এটাকে আমরা বলেছি পেরিকার্ডিয়াম।
এই পেরিকার্ডিয়ামের কয়টা লেয়ার আছে বলো তো? পেরিকার্ডিয়ামের এই পেরিকার্ডিয়ামকে আমরা আবার হচ্ছে গিয়ে দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ফাইব্রাস মানে হচ্ছে তন্তুময়, ঠিক আছে? একটা হচ্ছে কি বলতো, বাইরের দিকে থাকে হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর ভেতরের দিকে থাকে হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাসটা হচ্ছে তন্তুময় আর ভিতরে হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামের মধ্যে আবার দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে প্যারাইটাল আরেকটা হচ্ছে ভিসেরাল। তাহলে আমি আবারও বলি, দেখো আমাদের পেরিকার্ডিয়ামের হচ্ছে দুইটা লেয়ার, ফাইব্রাস এবং সেরাস। এই সেরাসের মধ্যে আবার দুইটা লেয়ার আছে, প্যারাইটাল এবং ভিসেরাল। এখন দেখো আমাদের হৃৎপিণ্ড প্রতি মুহূর্তে সংকুচিত এবং প্রসারিত হচ্ছে। তার মানে প্যারাইটাল এবং ভিসেরাল যে লেয়ার, মানে বাইরের এবং ভিসেরা বা হৃৎপিণ্ডের সাথে যুক্ত অবস্থায় যে লেয়ার, এই দুইটা লেয়ারের মধ্যে কি প্রতিনিয়ত ঘষা লাগছে, ঘর্ষণ হচ্ছে। তাহলে সেই ঘর্ষণ প্রিভেন্ট করার জন্য প্যারাইটাল এবং ভিসেরাল লেয়ারের মাঝখানে একটা তরল পদার্থ থাকে, যেটাকে আমরা কি বলি? পেরিকার্ডিয়াল ফ্লুইড। যেরকম আমাদের ফুসফুসে ছিল সেরাস ফ্লুইড বা প্লুরালস, মস্তিষ্কে থাকে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, বিভিন্ন রকম অস্থির জয়েন্টে থাকে সাইনোভিয়াল ফ্লুইড, এগুলো সব নামগুলা কিন্তু লাগবে। সেরকম হৃৎপিণ্ডে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড। কার্ডিও কথাটার মানেই হচ্ছে হৃৎপিণ্ড রিলেটেড, ওকে? তাহলে এখানে এই জিনিসগুলোই বলা হয়েছে। তাহলে আমাদের না রে নাসিফ, ফাইব্রাস আর প্যারাইটালের মধ্যে কোনো ফ্লুইড থাকবে না। তাহলে আমাদের হচ্ছে প্যারাইটাল আর ভিসেরাল লেয়ারের মাঝখানে তাও হয়ে গেছে যে লেয়ার থাকে সেটাই হচ্ছে কি তোমার পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই যে আমাদের ভিসেরাল লেয়ার পরেই আমরা হচ্ছে হৃৎপিণ্ডের যে প্রাচীর পাবো, সেই হৃৎপিণ্ডের প্রাচীরের তিনটা লেয়ার থাকবে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে? এটা তোমরা অনেকে বুঝতে পারো না যে পেরিকার্ডিয়ামের একদম ভেতরে আমাদের হৃৎপিণ্ডের যে প্রাচীর, সেই হৃৎ প্রাচীরের মধ্যে আমরা তিনটা লেয়ার পাবো। এটা হৃৎপেশি এবং যোজক টিস্যু দ্বারা তৈরি হয়, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং কি বলতো এন্ডোকার্ডিয়াম। এই যে দেখো তোমার একদম বাইরের দিকে থাকে হচ্ছে কি তোমার এপিকার্ডিয়াম, এই যে এপিকার্ডিয়াম, দেন মায়োকার্ডিয়াম, দেন এন্ডোকার্ডিয়াম। তাহলে আমাদের একটা হচ্ছে কি পেরিকার্ডিয়ামের লেয়ার, আরেকটা হচ্ছে হৃৎপ্রাচীরের লেয়ার। তাহলে এবার আসো আমরা চলে আসবো আমাদের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ, কয়টা কপাটিকা আছে, কোনটা কোথায় অবস্থান করতেছে। তাহলে আমি একটু সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করি, তোমরা ঠান্ডা মাথায় একটু শুনো, ঠিক আছে? তাহলে আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব, তোমরা একদম ঠান্ডা মাথায় বুঝো। আমাদের হৃৎপিণ্ড কিন্তু আস্তে আস্তে উন্নত হচ্ছে। যেমন মাছের ছিল 2 প্রকোষ্ঠ, উভচরের ছিল 3, সরীসৃপের অসম্পূর্ণ 4 এক্সেপ্ট কুমির। পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ থাকবে? ইন টোটাল 4টা প্রকোষ্ঠ থাকবে। তাহলে আমাদের যে হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ থাকে? টোটাল 4টা প্রকোষ্ঠ। আমরা বলে থাকি 2টি অলিন্দ এবং 2টি নিলয়। কি বলবো? 2টি অলিন্দ এবং 2টি নিলয়। দেখো রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম মানেই হচ্ছে অলিন্দ, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল মানেই হচ্ছে নিলয়। তাহলে 2টা অলিন্দ এবং কি 2টা নিলয়। এখন দেখো আমাদের ডান অলিন্দে প্রবেশ করবে, একদম দেহের উপরের অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা ক্যাভা। ঊর্ধ্ব মহাশিরা, দেহের উপরের অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে সুপিরিয়র ভেনা ক্যাভা, তার মানে ভেইনের বড় ভাই ভেনা ক্যাভা। আর নিচের অংশ থেকে বা নিম্নাংশ থেকে রক্ত বহন করে নিয়ে আসবে নিম্ন মহাশিরা বা ইনফেরিয়র ভেনা ক্যাভা। নিম্ন মহাশিরা বা ইনফেরিয়র ভেনা ক্যাভা, সুপিরিয়র ভেনা ক্যাভা এবং আরেকটা হচ্ছে কি বলতো ইনফেরিয়র ভেনা ক্যাভা। ওরা হচ্ছে ডান অলিন্দে প্রবেশ করলো। আমাদের ঊর্ধ্ব মহাশিরা কিন্তু উপর থেকেই রক্ত আনতেছে অভিকর্ষ বলের দিকে, তো যার কারণে আমাদের কিন্তু এখানে কোনো তোমার কি লাগে না, কপাটিকা লাগে না। কিন্তু নিম্ন মহাশিরা দেখো অভিকর্ষ বলের বিপরীতে রক্তটা নিয়ে আসতেছে, তাহলে রক্ত কি আবার ব্যাকফ্লো হয়ে নিচে পড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, এই জন্য এখানে একটা কপাটিকা থাকে। মনে রাখবা ই দিয়ে ইনফেরিয়র, ই দিয়ে ইউস্টেশিয়ান, এই কপাটিকাটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা, ঠিক আছে? ই দিয়ে ইনফেরিয়র, ই দিয়ে ইউস্টেশিয়ান, এই কপাটিকাটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। অভিকর্ষ বলের বিপরীতে রক্তটা যাতে আবার ব্যাকফ্লো করে না চলে যায়। এবার দেখো ডান অলিন্দ থেকে এবার আমাদের কার্বন ডাই অক্সাইড গুলো রক্তগুলো যাবে ডান নিলয়। এই রক্তের যাত্রাপথ নিয়ন্ত্রণ করবে ত্রিপত্রী কপাটিকা। ত্রিপত্রী, ট্রাইকাসপিড, 3টা দরজা থাকে দেখে এটাকে আমরা বলি ট্রাইকাসপিড কপাটিকা বা ত্রিপত্রী কপাটিকা। তাহলে এবার আমাদের ডান নিলয় যখন রক্তটা চলে আসলো, সেই ডান নিলয় থেকে আমার এই কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্তগুলো আছে, সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা নিয়ে
কে যাবে? আমাদের পালমোনারি ধমনী, দুই পাশে দুইটা ফুসফুসে প্রবেশ করবে। এখন আমাকে তোমরা বলো, পালমোনারি ধমনী কি ধরনের রক্ত বহন করবে? অক্সিজেন না কার্বন ডাই অক্সাইড? পালমোনারি আর্টারি বা পালমোনারি ধমনী কি জাতীয় রক্ত বহন করে? আমাদের সবার একটা বদ্ধমূল ধারণা হচ্ছে আর্টারি মানে অক্সিজেন এবং ভেইন মানেই তোমার কার্বন ডাই অক্সাইড। এটা কিন্তু একটা ভুল ধারণা। কেন জানো? ধমনী আমরা তাদেরকেই বলবো যারা হৃৎপিণ্ড থেকে বের হবে, এবং শিরা আমরা তাদেরকে বলবো যারা হৃৎপিণ্ডে প্রবেশ করবে। ধমনী মানেই যে অক্সিজেন আর শিরা মানেই যে কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু 100% রাইট না। ধমনী মানে যেটা আমাদের হৃৎপিণ্ড থেকে বের হবে, এবং শিরা মানে যেটা হৃৎপিণ্ডতে এসে কি করবে? প্রবেশ করবে। তাহলে তুমি চিন্তা করো, পালমোনারি ধমনী কিন্তু হৃৎপিণ্ড থেকে বের হইতেছে, এই জন্য এটা কার্বন ডাই অক্সাইড বহন করুক বা অক্সিজেন বহন করুক, এটা কিন্তু ধমনী হবে। ঠিক আছে? তাহলে পালমোনারি ধমনী করবে কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে দুই পাশের ফুসফুসে গেল। আমরা যখন প্রশ্বাস নেই তখন কি করলো? বাতাস থেকে অক্সিজেন আমাদের এই যে অ্যালভিওলাসে প্রবেশ করলো। তখন এই ধমনীগুলা বলবে, ভাইজান ভাইজান, তোমার কাছে তো অনেক অক্সিজেন, তুমি আমার কার্বন ডাই অক্সাইড নাও, তোমার অক্সিজেন আমাকে দাও। তখন ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন রক্তে প্রবেশ করবে এবং এই বিশুদ্ধ রক্ত নিয়ে 4টা পালমোনারি শিরা প্রবেশ করবে বাম অলিন্দে। তাহলে সকল শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, ব্যতিক্রম পালমোনারি শিরা। কয়টা? 4টা। এটা খুব ইম্পর্টেন্ট। ধমনী কিন্তু থাকে 2টা, বাট শিরা 4টা। এবার বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্তে যাওয়া নিয়ন্ত্রণ করবে কে? বিপত্রী কপাটিকা বা বাইকাস্পিড কপাটিকা। এটার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। তোমরা সারা জীবন বাইকাস্পিড পড়ে আসো, পরীক্ষার হলে মাইট্রাল দেখলে বলো আইলা এটা কোত্থেকে দিছে? আকাশ থেকে পড়ো। ঠিক আছে? এইবার বাম নিলয় থেকে আমাদের অ্যাওর্টা বা মহাধমনী, ধমনীর বড় ভাই মহাধমনী, এই অ্যাওর্টা বা মহাধমনী সারা দেহে রক্ত সরবরাহ করবে। অ্যাওর্টা বা মহাধমনীর মুখে এবং পালমোনারি ধমনীর মুখে যে কপাটিকা গুলা থাকে সেগুলা দেখতে অর্ধেক চাঁদের মতো। ঈদের চাঁদ আছে না? ঈদের চাঁদের মতো। এদেরকে আমরা বলি সেমি লুনার। লুনার মানে চাঁদ, সেমি মানে অর্ধেক। তাহলে এই যে তোমার পালমোনারি ধমনীর মুখে যে পালমোনারি কপাটিকা এবং অ্যাওর্টার মুখে যে অ্যাওর্টিক কপাটিকা, এগুলা দেখতে হচ্ছে কি তোমার ঈদের চাঁদের মতো অর্ধচন্দ্রাকৃতির। এজন্য ওদেরকে আমরা সেমি লুনার কপাটিকাও বলতে পারি। সেমি লুনার কপাটিকাও বলতে পারি। এখন দেখো, হৃৎপিণ্ড সারা জিন্দেগি সবাইকে রক্ত দিল, আহারে, কিন্তু হৃৎপিণ্ডের কি নিজের রক্ত লাগে না? এত কষ্ট করতেছে বেচারা, কিন্তু হৃৎপিণ্ডের কি নিজের রক্ত লাগে না? অবশ্যই লাগে। তাহলে দেখা যায় আমাদের অ্যাওর্টা বা মহাধমনীর একটা শাখা করে কি? অ্যাওর্টা বা মহাধমনীর একটা শাখা আমাদের যে হৃৎপেশি, সেই হৃৎপেশিতে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, যার নাম হচ্ছে করোনারি আর্টারি বা করোনারি ধমনী। এবং আমাদের এই যে হৃৎপেশি, সেই হৃৎপেশি থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে আবার ডান অলিন্দে নিয়ে যায় হচ্ছে করোনারি সাইনাস বা করোনারি শিরা। তাহলে দেখছো আমার এখানে ছোট্ট একটা সংবহন তৈরি হলো না, যে মহাধমনীর একটা শাখা হৃৎপেশিতে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে গেল এবং হৃৎপেশি থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আবার ডান অলিন্দে নিয়ে আসলো, করোনারি ধমনী এবং করোনারি শিরা। এই করোনারি শিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে যে কপাটিকা থাকবে তার নাম থিবেশিয়ান কপাটিকা বা করোনারি কপাটিকা। ঠিক আছে? এটার নাম কি হবে? থিবেশিয়ান বা করোনারি কপাটিকা। করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে থাকে। তাহলে আমি পুরো পড়াটা কি করছি আবার একটু তোমাদেরকে রিভিউ করে দেই। তাহলে আমাদের হৃৎপিণ্ডের, আমি তোমাদেরকে কোয়েশ্চেন করব, তোমরা একদম ঠান্ডা মাথায় অ্যান্সার করো। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? 4টি। 2টি অলিন্দ, 2টি নিলয়। ডান অলিন্দে আমাদের সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে কে নিয়ে আসবে? উপর থেকে আনবে ঊর্ধ্ব মহাশিরা, নিচ থেকে আনবে নিম্ন মহাশিরা। তাহলে আমাদের কোনটার মুখে কপাটিকা থাকবে? ঊর্ধ্ব নাকি নিম্ন? নিম্ন মহাশিরার মুখে থাকবে ই দিয়ে ইউস্টেশিয়ান, ই দিয়ে ইনফিরিয়র কপাটিকা, যেহেতু এটা অভিকর্ষ বলের বিপরীতে রক্ত ক্যারি করে আনছে। ডান অলিন্দ থেকে রক্তগুলো ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে যাবে ডান নিলয়। ডান নিলয় থেকে এবার আমাদের পালমোনারি কপাটিকার মাধ্যমে পালমোনারি ধমনীতে রক্ত প্রবেশ করলো, যেটা দুই পাশে দুই ফুসফুসে রক্ত নিয়ে যাবে। সকল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, ব্যতিক্রম পালমোনারি ধমনী। এবার ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন রক্তে প্রবেশ করলো এবং অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আমাদের 4টা পালমোনারি শিরা বাম অলিন্দে প্রবেশ করলো। সেখান থেকে বাইকাস্পিড কপাটিকার মাধ্যমে বাম নিলয়, ঠিক আছে, বাইকাস্পিড বা মাইট্রাল একই কথা, বাম নিলয় থেকে অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে সারা দেহে রক্ত চলে গেল। তাহলে অ্যাওর্টার মুখে যে অ্যাওর্টিক কপাটিকা এবং পালমোনারি ধমনীর মুখে যে পালমোনারি কপাটিকা থাকে, এরা দেখতে অর্ধচন্দ্রাকৃতির বা সেমিলুনার, ঈদের চাঁদের মতো।
এই মহাধমনীর একটা শাখা করোনারি ধমনী, যেটা হৃৎপেশিতে রক্ত সরবরাহ করে অক্সিজেন যুক্ত, এবং হৃৎপেশি থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে করোনারি সাইনাস বা শিরা ডান অলিন্দে। ওদের সংযোগস্থলে থাকে করোনারি বা থিবেশিয়ান কপাটিকা। এবং মনে রাখবা যে বাইকাসপিড কপাটিকা ছাড়া আমরা যতগুলো কপাটিকা পেলাম, ট্রাইকাসপিড, পালমোনারি, এরপর হচ্ছে অ্যাওর্টিক, এই প্রত্যেকটা কপাটিকাতে কিন্তু 3টা করে কাস্প বা 3টা করে দরজা থাকে। এটা কিন্তু আমাদের মেডিকেলের একটা প্রশ্ন আসছিল, নিচের কোন কপাটিকা 2টি কপাটিকা যুক্ত বা 2টি দরজা যুক্ত? অপশনে ছিল ট্রাইকাসপিড, বাইকাসপিড, পালমোনারি, অ্যাওর্টিক। এখন পোলাপান কনফিউজড হয়ে গেছে, আচ্ছা ট্রাইকাসপিডে পড়ছি 3টা দরজা, বাইকাসপিডে পড়ছি 2টা দরজা, বাকিগুলোতে কটা দরজা থাকে? মনে রাখবে বাইকাসপিড ছাড়া বাকি যত কপাটিকা আছে সবগুলাতে 3টা করে দরজা বা 3টা করে কাস্প থাকবে। পালমোনারি ট্রাঙ্ক হচ্ছে পালমোনারি ধমনীর যে গোড়া, ওই অংশটাকে বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আমি হচ্ছে তোমাদেরকে একটা বড় ফ্লো চার্ট করে দিচ্ছি যে এরপরে রক্তগুলো কোথায় যাবে। তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? এখনো যদি বুঝতে না পারো তাহলে একটু মনোযোগ দিয়ে তোমরা দেখার চেষ্টা করো। তাহলে আমরা কি কি বলেছিলাম? সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা। ভেনা ক্যাভা মানে কি? মহাশিরা, শিরার বড় ভাই মহাশিরা। এর মাধ্যমে রক্ত আসলো কোথায়? ডান অলিন্দে। ডান অলিন্দ থেকে ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে রক্ত হচ্ছে ডান নিলয়। ডান নিলয় থেকে পালমোনারি ভালভ বা পালমোনারি কপাটিকার মাধ্যমে কোথায় আসলো? পালমোনারি আর্টারিতে। এর মাধ্যমে চলে গেল লাংসে। লাংসে হলো ডিফিউশন, তার মানে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে এবার আসলো 4টা পালমোনারি ভেইন। আর্টারি ছিল 2টা। তাহলে পালমোনারি ভেইন থেকে এবার রক্ত চলে গেল লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়াম থেকে বাইকাসপিড ভালভ হয়ে এটা চলে গেল কোথায়? লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল থেকে চলে যাবে কোথায়? অ্যাওর্টা, বাংলা যেটাকে আমরা বলি মহাধমনী। ধমনীর বড় ভাই মহাধমনী। মাঝখানে কি থাকবে? অ্যাওর্টিক ভালভ। তাহলে মহাধমনী এবার কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আর্টারি বা ধমনীতে ভাগ হবে। তাহলে মহাধমনী ছোট ভাই ধমনী কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আর্টারি বা ধমনীতে বিভক্ত হবে। আর্টারি গুলো কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আর্টারিওল বা উপধমনীতে ভাগ হবে। তাহলে সিকোয়েন্সটা দেখো, উপধমনী, উপধমনী গুলো মিলিত হয়ে ধমনী, এবং ধমনী গুলো মিলিত হয়ে মহাধমনী। এখন এই আর্টারিওল গুলো কতগুলো কৌশিক জালিকা বা ক্যাপিলারিতে বিভক্ত হবে। এরা কখনোই ডিরেক্টলি সেলে প্রবেশ করতে পারে না। কৌশিক জালিকায় বিভক্ত হয়ে ওরা কোথায় প্রবেশ করলো? কোষ বা সেলে প্রবেশ করলো। কোষকে অক্সিজেন দিল এবং কোষের কাছ থেকে কার্বন ডাই অক্সাইড নিল, নিয়ে আবার কৌশিক জালিকার মাধ্যমে ওরা বের হবে। মনে রাখবা ধমনী বা শিরা কোনোটাই কিন্তু ডিরেক্টলি কোষে প্রবেশ বা কোষ থেকে বের হইতে পারে না, ওদেরকে অবশ্যই কৌশিক জালিকাতে বিভক্ত হয়ে নিতে হয়। তাহলে এই যে ক্যাপিলারি গুলো মিলিত হয়ে তৈরি করবে ভেনিউল। ভেনিউল মানে কি? উপশিরা, একদম শিরার ছোট ভাই। এই ভেনিউল গুলো মিলিত হয়ে কি তৈরি করে? ভেইন বা শিরা। এবং সকল শিরা মিলিত হয়ে তৈরি করে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা। তাহলে এভাবে আমাদের সমগ্র দেহে কি হচ্ছে? রক্ত সঞ্চালিত হচ্ছে। যতটুকু পোর্শন ব্লু কালার দিয়ে দিলাম ততটুকু পোর্শন কার্বন ডাই অক্সাইড যুক্ত, যতটুকু পোর্শন রেড কালার দিয়ে দিলাম ততটুকু হচ্ছে অক্সিজেন যুক্ত। নুজাত, বাকিরা শুনতে পাচ্ছে? আপু তুমি তো মাইক্রোফোনটা একটু চেক করো। ওটাকে ধমনী বলা হয় কারণ অ্যাওর্টা তো আমাদের হৃৎপিণ্ড থেকেই তৈরি হচ্ছে, তাই না? অ্যাওর্টার একটা শাখা হচ্ছে করোনারি ধমনী। আমরা বিসিএস দিয়ে মনে রাখতে পারি যে ব্রাকিওসেফালি, ক্যারোটিড এবং সাবক্লাভিয়ান, ঠিক আছে? তাহলে ওইটা তো তোমার হৃৎপিণ্ড থেকে তৈরি হয়ে শাখায় ছড়িয়ে পড়ছে, এই জন্য ধমনী। অ্যাডমিশনের জন্য কোন সিলেবাস পড়বে এটা এখনো জানা হয়নি রে শোভন, আগে সার্কুলার দেখ তারপরে একদম শিওরলি বলা যাবে। তাহলে এখন দেখো আমাদের এখানে কতটুকু পোর্শন কি। আমাদের এখানে আমরা যখন প্রবেশ মানে যতটুকু ফুসফুসে গেল বা ফুসফুস থেকে ব্যাক করলো, ঠিক আছে? তাহলে আমাদের ফুসফুসে গিয়েছে কি? আমাদের ডান নিলয় থেকে আমাদের ফুসফুস, সেখান থেকে বাম অলিন্দ হয়ে বাম নিলয়। এই যে এতটুকু পোর্শন কি ফুসফুসে গেল, ফুসফুস থেকে ব্যাক করলো। সো এতটুকু সার্কুলেশনকে আমরা বলি পালমোনারি সার্কুলেশন। এই যে এতটুকু অংশ কি হয়েছে? ফুসফুসে গিয়েছে আবার ফুসফুস থেকে ব্যাক করেছে। আর বাকি যতটুকু আছে, এই বাকি যতটুকু পোর্শন আছে এই পুরোটাকে আমরা বলবো সিস্টেমিক সংবহন। কি বলবো? সিস্টেমিক সংবহন। তার মানে ডান নিলয় থেকে ফুসফুস, সেখান থেকে বাম অলিন্দ হয়ে বাম নিলয়, এতটুকু ফুসফুস সাথে রিলেটেড দেখে এটাকে আমরা বলি পালমোনারি সংবহন। এবং বাম নিলয় থেকে তোমার অ্যাওর্টার মাধ্যমে সারা দেহ এবং সেখান থেকে ডান অলিন্দ পর্যন্ত প্রবেশ করলে এটাকে আমরা কি বলবো? সিস্টেমিক সংবহন। ওকে, তাহলে পালমোনারি আরেকটা হচ্ছে কি কি? সিস্টেমিক।
এই দুইটা সংবহনের পাশাপাশি আমরা আরেকটা সংবহন পাবো, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, যে হৃৎপিণ্ড সবসময় কি হচ্ছে, স্পন্দিত হচ্ছে। এই স্পন্দিত হওয়ার সময় অ্যাওর্টার যে শাখাটা কি করবে, অ্যাওর্টার যে শাখাটা আমাদের হৃৎপেশিতে রক্ত সরবরাহ করবে, তার নাম করোনারি ধমনী। তাহলে অ্যাওর্টা থেকে করোনারি ধমনী পথে হৃৎপ্রাচীরে গেল, সেই হৃৎপ্রাচীর থেকে আবার করোনারি সাইনাস বা করোনারি শিরার মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ডান নলিন্দে ফেরত আসলো। তাহলে এই যেটা সংক্ষিপ্ত সংবহন, এটাকে আমরা বলি করোনারি সংবহন। আর লাস্ট ওয়ান যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় পোর্টাল সংবহন। পোর্টাল, তোমরা এখানে কারা কারা চাঁদপুরে বাড়ি একটু হাত তুলো তো, বা চ্যাটে লেখো তো। এখানে তোমাদের কারো কি বাড়ি চাঁদপুর? তোমাদের মধ্যে কি এখানে কারো বাড়ি চাঁদপুরে আছে? আরে সাবাস, আয়েশা, সুমাইয়া, মেহেদি, স্বপ্নিল, মাঝারুল, অর্পিতা, বাহ, ওরা সবাই আমার দেশি। আমি হচ্ছে ছোটবেলায় একদম নার্সারি কেজি পড়ছি সিলেটে, বুঝছো। আমার আব্বু গভর্নমেন্ট জব করতো, তো এখন রিটায়ার্ড করেছেন। তো গভর্নমেন্ট জবের সুবাদে আমরা শ্রীমঙ্গলে ছিলাম, সিলেটে ছিলাম, ঢাকায় ছিলাম, চিটাগাং ছিলাম। তো আমার স্কুল চেঞ্জ করা লাগতো খুব। তো সিলেটে আমি পড়ছিলাম হচ্ছে গিয়ে তোমার ব্লুবেলে। ব্লুবেল থেকে আমার আম্মুর হঠাৎ করে মনে হয়েছে যে আমাকে হচ্ছে সে ইয়াতে পড়াবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে। আমাকে ভর্তি করাইছিল দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলে, বুঝছো, নামটা আমার এখনো মনে আছে। তো যাই হোক, তো পরে ওখান থেকে তো ঢাকায় চলে আসলাম, ঢাকায় এসে মণিপুর স্কুলে ক্লাস 1-এ ভর্তি হলাম, দেন হলিক্রস কলেজ। তো ঢাকায় আসার পর আর আমাদের শিফট হওয়া হয়নি। তো আমরা যখন সিলেটে থাকতাম তখন আমরা অনেক কষ্ট করে ঈদ করতে বাড়ি যেতাম, ঠিক আছে। আমরা কি করতাম, সিলেট থেকে ট্রেনে করে হচ্ছে ঢাকায় আসতাম, ঢাকায় একদিন থেকে পরের দিন লঞ্চে করে চাঁদপুর যাইতাম, ঠিক আছে। একদম 2 ঈদে, এক বছরে 2টা ঈদ হইতো, 2টা ঈদে আমরা এরকম ঝক্কি পোহাইতাম, সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে চাঁদপুর। তো সিলেট থেকে কিন্তু ডিরেক্টলিও তোমার হচ্ছে চাঁদপুরে যাওয়া যায় মাইক্রো বা বাই রোডে, কিন্তু আমরা লঞ্চ জার্নি করতাম, কারণ বাই রোডে আমার খুবই কষ্ট হইতো। এই জন্য আমরা হচ্ছে এরকম মানে একটা জায়গায় হোল্ড করে তারপর জার্নি করতাম। তাহলে দেখো, সিলেট থেকে ডিরেক্ট চাঁদপুরে যাওয়া হচ্ছে সিস্টেমিক সংবহন, আর সিলেট থেকে মাঝখানে ঢাকায় বিশ্রাম নিয়ে চাঁদপুরে যাওয়া হচ্ছে পোর্টাল সংবহন। তাহলে জিনিসটা কিরকম হলো দেখো, জিনিসটা হলো হচ্ছে আমরা নর্মালি জানি যে আমাদের এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড থেকে কি হয়, হৃৎপিণ্ড থেকে আমাদের এই রক্তবাহিকাগুলো বের হয়ে আমাদের কোষে কোষে রক্ত সরবরাহ করবে, এবং কোষী চালিকাগুলো মিলিত হয়ে আবার ডান নলিতে ফেরত আসবে। মাত্র একবার কোষী চালিকা নর্মালি বিভক্ত হয়। কিন্তু এমন একটা সংবহন প্রক্রিয়া আছে যেখানে রক্তবাহিকাগুলো আমার কোষের কাছে গিয়ে একবার কোষী জালিকায় বিভক্ত হবে, আবার মধ্যবর্তী একটা অঙ্গতে কি করবে বলতো, তোমার কৌশিক জালিকায় বিভক্ত হয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করবে। তাহলে নর্মালি আমার কৌশিক জালিকায় বিভক্ত হয় একবার, কিন্তু যে সংবহন প্রক্রিয়াতে রক্তবাহিকাগুলা দুইবার কৌশিক জালিকায় বিভক্ত হচ্ছে তাকে আমরা বলি পোর্টাল সংবহন তন্ত্র। এই যে সিলেট থেকে ডিরেক্ট চাঁদপুর না গিয়ে ঢাকা হয়ে চাঁদপুরে যাওয়া, হৃৎপিণ্ড থেকে ডিরেক্ট কোষ থেকে আবার হৃৎপিণ্ডে ফেরত না এসে মধ্যবর্তী আরেকটা অঙ্গতে কৌশিক জালিকায় বিভক্ত হওয়াকে বলে পোর্টাল সংবহন। তাহলে আমরা কয়টা সংবহন পেলাম? টোটাল 4টা সংবহন পেলাম, হৃৎপিণ্ড, সিস্টেমিক, পালমোনারি, করোনারি এবং পোর্টাল। তাহলে এই 4টা সংবহন বুঝতে পারলে এবং হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনটা বুঝতে পারলে সবাই একটু চ্যাটে সি লিখে ফেলো, সবাই একটু চ্যাটে সি লিখে ফেলো। আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো এখন। যদি এতটুকু পর্যন্ত যা বুঝালাম, রক্ত সঞ্চালন প্রক্রিয়া, এরপর হচ্ছে গিয়ে তোমার 4 ধরনের রক্ত সংবহন, যদি বুঝতে পারো তাহলে সবাই চ্যাটে সি লেখো। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি তোমার কনফিউশন থাকে সমস্যা নাই, আমরা যখন আবার একদম রেগুলার ক্লাস স্টার্ট করব তখন তো কি আমরা আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখন তোমাদের কাছে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাদের করোনারি সংবহন, এটা আমাদের হৃৎপিণ্ডের কোথায় রক্ত সরবরাহ করবে বলো? আমাদের করোনারি সংবহন এটা হৃৎপিণ্ডের কোথায় রক্ত সরবরাহ করে? হৃৎপেশিতে। ভেরি গুড, কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশিতে রক্ত সরবরাহ করবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা হচ্ছে একটু দেখে ফেলি। ওকে, তাহলে দেখো এই যে এই বেটা হচ্ছে গিয়ে তার বাম পাশে হাত দিছে, তার মানে তার হচ্ছে বুকের বাম পাশে কি আছে বলতো? বুকের বাম পাশে আছে হচ্ছে তোমার হৃৎপিণ্ড। তাহলে এখন আমরা যে সূক্ষ্ম, ওগুলা হচ্ছে গিয়ে তোমার কি ক্যাপিলারিস, মানে হচ্ছে কোষী জালিকা। হ্যাঁ আসলে ভাই 6 প্যাক আছে। ওকে, তাহলে এইবার দেখো আমরা এখন হৃৎপিণ্ডটা প্রতি মুহূর্তে কি হচ্ছে, 2600 মিলিয়ন বার স্পন্দিত হচ্ছে। স্পন্দিত হয়ে ওরা তোমার গড়ে 155 মিলিয়ন লিটার বা 1.5 লক্ষ টন রক্ত বের করে দেয়, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা হৃৎপিণ্ডকে লম্বচ্ছেদ করলাম। লম্বচ্ছেদ করা হলে দেখো আমরা কি কি পেয়েছি, এই যে আমাদের ডান অলিন্দ,
ওই পাশে হচ্ছে গিয়ে কি আমাদের এই পাশে ডান নিলয়, তারপরে এই নিচে হচ্ছে গিয়ে বাম অলিন্দ, আর এই পাশে হচ্ছে আমাদের বাম নিলয়। তাহলে এবার দেখো কি বলা হয়েছে, যে আমাদের ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে থাকে ট্রাইকাসপিড, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে থাকে হচ্ছে কি বাইকাসপিড। এই যে দেখছো এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, আর ওই পাশে এটা হচ্ছে কি বাইকাসপিড ভালভ। অ্যাওর্টার মুখে থাকবে সেমিলুনার বা অ্যাওর্টিক ভালভ, পালমোনারি ধমনীর মুখে থাকবে পালমোনারি ভালভ। এখন দেখো এরা কিভাবে, হৃৎপিণ্ডের ডান দিকটা সবসময় দেখো ব্লু কালারের রক্ত, তার মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ডিল করে, আর বাম দিকটা অলওয়েজ রেড কালারের ব্লাড, তার মানে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে কি করবে বলতো, ডিল করবে। ডান দিকটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, বাম দিকটা হচ্ছে অক্সিজেন। তাহলে এবার দেখো অক্সিজেন যুক্ত রক্তটা কি করতেছে বলতো, আমাদের বাম অলিন্দে প্রবেশ করতেছে, 4টা পালমোনারি শিরার মাধ্যমে রক্ত আসতেছে। এবং খেয়াল করো যখনই বাম অলিন্দে রক্তটা প্রবেশ করে আমার অলিন্দ কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। আমাদের কিন্তু কার্ডিয়াক চক্রটা পড়া হয়ে যাবে। যখনই আমার কোথাও রক্ত খাবে বা রক্ত প্রবেশ করবে তখনই আমার সেই চেম্বারটা কি হয়, প্রসারিত হয়। তাহলে দেখো এবার আমার অলিন্দ প্রসারিত হলো, রক্ত প্রবেশ করলো, অলিন্দ এবার সংকুচিত হয়ে চিপে রক্তটা হচ্ছে বাম নিলয় বের করে দিল। তার মানে এবার অলিন্দের সংকোচন, নিলয়ের প্রসারণ। নিলয় প্রসারিত হয়ে রক্ত গ্রহণ করার সাথে সাথে তোমার নিলয় সংকুচিত হয়ে অলিন্দ যখনই রক্ত গ্রহণ করে তখনই কি হয়, অলিন্দের প্রসারণ হয়। যে মাত্র অলিন্দ প্রসারিত হলো রক্ত অলিন্দে প্রবেশ করলো, এবার অলিন্দ সংকুচিত হয়ে চিপে রক্তটা ট্রাইকাসপিড কপারটিকা দিয়ে নিলয় বের করে দিবে। তার মানে এবার অলিন্দের সংকোচন, নিলয়ের প্রসারণ। নিলয় প্রসারণের পরপর এবার করবে কি, নিলয় সংকুচিত হয়ে আমার এই রক্তটাকে পালমোনারি কপারটিকার মাধ্যমে পালমোনারি ধমনীতে দিয়ে দিল। তাহলে এই যে পালমোনারি ধমনী ওরা করবে কি, এবার ফুসফুসে গিয়ে ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুসের কাছ থেকে অক্সিজেন নিবে এবং ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিবে। এই যে আমরা প্রশ্বাস নিঃশ্বাস করছি এর মাধ্যমে গ্যাসের বিনিময় হচ্ছে। তাহলে এইভাবেই আমার কি হবে, এই হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সঞ্চালন করছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, বোঝা গেছে তো না হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনটা? বেশি কঠিন লাগছে নাকি বুঝতে পারছো? একটু হলেও কপাল ভেদ করে গেছে নাকি সব মাথার উপর দিয়ে গেছে? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো এখন আমরা এই ছবিতে আশা করি সবাই হচ্ছে কি তোমার বুঝতে পারবো। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে সবগুলো পড়ে ফেলছি, কয়টা অ্যাট্রিয়াম আমি এগুলো দেখাইলাম না। এখানে একটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে প্যাপিলারি পেশি আর কর্ডি টেন্ডিনি। এই যে খেয়াল করো আমাদের হৃৎপিণ্ডের কপাটিকা গুলো যে টানা লিগামেন্ট বা তন্তু দিয়ে আমাদের হচ্ছে হৃৎপেশির সাথে যুক্ত থাকে তাদেরকে আমরা বলি কর্ডি টেন্ডিনি। এবং হৃৎপেশির যে অভিক্ষেপ গুলো আমাদের ভেতরে থাকে আঙুলের মতো অভিক্ষেপ বা ছড়ানো অংশ, সেগুলোকে আমরা বলি প্যাপিলারি পেশি। ঠিক আছে, তাহলে আমাদের কপাটিকা গুলো প্যাপিলারি পেশির সাথে যেই টেন্ডন দিয়ে আটকানো থাকে সেটা কর্ডি টেন্ডিনি, এবং প্যাপিলারি পেশির আঙুলের মতো অভিক্ষেপ গুলাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার প্যাপিলারি পেশি। ঠিক আছে, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের দুইটা অলিন্দের মাঝখানে থাকবে আন্ত অলিন্দ পর্দা, দুইটা নিলয়ের মাঝখানে থাকবে আন্তঃনিলয় পর্দা। তোমাদের কাছে আমার প্রশ্ন, অলিন্দ এবং নিলয়ের মধ্যে কার প্রাচীর সবচেয়ে বেশি পুরু? অলিন্দ এবং নিলয়ের মধ্যে কার প্রাচীর সবচেয়ে বেশি পুরু? এক্সিলেন্ট, সবার আগে অ্যান্সার করেছে ফারহিন, এরপর জুবায়ের, নিহা, রাজদীপ। এক্সিলেন্ট, নিলয়। ডান নিলয়ের চেয়ে বাম নিলয় 3 গুণ পুরু। কেন? কারণ চিন্তা করো অলিন্দ শুধু রক্তটাকে ঠেলে নিলয় পাঠায়, ডান নিলয় পাঠাচ্ছে শুধুমাত্র ফুসফুসে, বাম নিলয় পাঠাচ্ছে সারা দেহে। তাহলে অলিন্দের চেয়ে নিলয়ের প্রাচীর পুরু, ডান নিলয়ের চেয়ে বাম নিলয়ের প্রাচীর আরো বেশি পুরু। এবং তাহলে আমাকে বলো সবচেয়ে পাতলা প্রকোষ্ঠ কার? সবচেয়ে পাতলা লেয়ার হচ্ছে ডান অলিন্দ। তাহলে ডান অলিন্দটা হচ্ছে আমার একদম থিনেস্ট লেয়ার, আর বাম নিলয় হচ্ছে একদম থিক লেয়ার। এটা ভালো করে মনে রাখবা। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের এই যে তোমার কপাটিকা যে চার্ট দেওয়া আছে এটার উপরে 3টা স্টার দিবা, এটা এমসিকিউর জন্য এবং মাঝে মাঝে সিকিউ তেও আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বদে বাম, বদে বাইকাসপিড, ডানে থাকবে ট্রাইকাসপিড, ই দিয়ে ইনফেরিয়র, ই দিয়ে ইউস্টেশিয়ান, করোনারি সাইনাস মানে শিরা, ওদের সংযোগস্থল করোনারি বা থিবেশিয়ান, আর এই দুইটা তো হচ্ছে সেমিলুনার। আচ্ছা, এইবার দেখো আমরা যে এতক্ষণ বললাম যে হৃৎপিণ্ড প্রতি মুহূর্তে কি হচ্ছে, সংকুচিত হচ্ছে আবার প্রসারিত হচ্ছে। তাহলে এই সংকোচনকে আমরা বলি সিস্টোল এবং প্রসারণকে আমরা বলি ডায়াস্টোল। এই একবার সিস্টোল এবং একবার ডায়াস্টোলকে আমরা একসাথে বলি হার্টবিট বা হৃদস্পন্দন। তাহলে একজন জিজ্ঞেস করছিল যে আপু আমাদের এই পুরো রক্ত সঞ্চালন হতে সময় কতক্ষণ লাগে? তাহলে এই একটা সিস্টোল এবং একটা ডায়াস্টোল, তার মানে অলিন্দগুলা যখন সংকুচিত হয় নিলয়গুলা তখন প্রসারিত হয়। এই একটা সিস্টোল এবং ডায়াস্টোলে আমাদের সময় লাগে 0.8 সেকেন্ড। এটা হিসাব করছে কিভাবে দেখো,
গড়ে 75টা স্পন্দন সম্পন্ন করতে সময় লাগে 60 সেকেন্ড। তাহলে একটা স্পন্দন সম্পন্ন করতে সময় লাগবে 60/75, অ্যান্সার হবে 0.8। এটা কোথাও কোথাও 0.75ও দেওয়া আছে, যখন যেটা অপশনে দাও তখন সেটা দিবা, দুইটা অপশনে থাকলে 0.8 দিবা। তাহলে প্রতি মিনিটে কত আর কার্ডিয়াক চক্রের সময়কাল কত, এটা ভালো করে মনে রাখবা যে একটা সিস্টল এবং একটা ডায়াস্টলের ঘটনাবলীগুলোকে আমরা কার্ডিয়াক চক্র বলি, যার সময়কাল 0.8 সেকেন্ড। এই 0.8 সেকেন্ডের মধ্যে তোমার দেখো কি কি থাকে, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের এই 0.7 আর 0.1 মিলে হবে 0.8, 0.3 আর 0.5 মিলে হবে 0.8। এই যে আমাদের সময়সীমা, কোথায় কতটুকু সময় লাগতেছে, এটা না পারা মানে মনে করবা নিজের কপালে হাতে পিস্তল নিয়ে নিজের কপালে নিজের গুলি করা। বন্দুকের গুলির মিস আছে কিন্তু এই কোশ্চেনের মিস নাই। অ্যাডমিশন টেস্টে আমাদের হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন এবং কার্ডিয়াক চক্র থেকে শুধুমাত্র কয়টা প্রকোষ্ঠ, কপাটিকা এবং কার্ডিয়াক চক্রের সময়কালটাই আসে। তাহলে আমাদের কার্ডিয়াক চক্রটা খুব ভালো করে পড়তে হবে। তাহলে আমি তোমাদেরকে একটা চার্ট করে দিব, তোমরা দেখবো ওই চার্ট থেকে তোমরা খুবই ইজিলি কার্ডিয়াক চক্রটা খুবই সহজে পড়ে ফেলতে পারবা। এবং আমাদের এই পুরো চার্টটা ভিত্তি হবে কার উপর ভিত্তি করে, আমাদের আয়তন এবং চাপের সম্পর্কের উপর ভিত্তি করে। বলো, আয়তন ও চাপের সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? আমাদের বয়েল বলে গেছে, বলো আয়তন আর চাপের সম্পর্ক কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক, এক্সিলেন্ট। তাহলে এই যে সূত্রটা, এটার উপর ভিত্তি করে আমরা এখন আমাদের কার্ডিয়াক চক্রটাকে একটু এক্সপ্লেইন করব। তাহলে দেখো আমাদের কার্ডিয়াক চক্র থেকে কি ঘটনাবলী হয়, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল এবং ভেন্ট্রিকলের ডায়াস্টল। তাহলে এবার দেখো প্রথম যে কাহিনীটা হবে সেটা হচ্ছে যে আমার 1 নম্বরেই হচ্ছে তোমার আয়তন, 2 নম্বরে হচ্ছে চাপ, 3 নম্বরেই হচ্ছে দিক। তাহলে দেখো অ্যাট্রিয়াম ডায়াস্টল, তার মানে অ্যাট্রিয়াম প্রসারিত হচ্ছে, প্রসারিত হলে কি ওর আয়তন বাড়বে না কমবে বলো তো? অলিন্দদ্বয় যদি প্রসারিত হয় অ্যাট্রিয়ামের ডায়াস্টল, প্রসারণে কি আয়তন বাড়ে নাকি আয়তন কমে? বাড়বে, এক্সিলেন্ট। তাহলে আয়তন বাড়া মানে ব্যস্তানুপাতিক সম্পর্কতে আমার অলিন্দ দুইটার চাপ কমে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, আমার রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত প্রবেশ করবে রাইট ভেন্ট্রিকলে এবং লেফট অ্যাট্রিয়াম থেকে, সরি কি বলতেছি, অলিন্দ প্রসারিত হচ্ছে, তার মানে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে রক্ত প্রবেশ করবে ডান অলিন্দে এবং পালমোনারি শিরা বা পালমোনারি ভেনের মাধ্যমে রক্ত প্রবেশ করবে বাম অলিন্দে। তাহলে এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, আমাদের যে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা, এই কপাটিকা গুলাকে বন্ধ থাকবে নাকি খোলা থাকবে? তুমি একটা কলসিতে পানি ভরতেছো, এখন তুমি কলসির তলা কি ফুটা করে রাখবা নাকি তলা ইনট্যাক্ট রাখবা বলো? তুমি কলসি ভরতেছো, তাহলে তুমি সেই কলসির তলা ফুটা রাখবা নাকি ভরা রাখবা? অবশ্যই ক্লোজ রাখবা। তুমি এই অ্যাট্রিয়াম গুলাকে রক্ত দিয়ে ভরতেছো, এখন অ্যাট্রিয়ামের তলা যদি ফুটা করে দাও, কপাটিকা গুলা যদি ওপেন করে দাও, তাহলে রক্ত সব নিচে পড়ে যাবে না? তাহলে এখন ওরা থাকবে ক্লোজড। সময় কতক্ষণ লাগবে? 0.7 সেকেন্ড। আচ্ছা, এবার দেখো অলিন্দগুলা প্রসারণের পরপরই কি হবে, সংকোচন হবে। তাহলে বলো তো অলিন্দের সংকোচন মানে কি আয়তন কমবে নাকি বাড়বে? বলতো আয়তন যদি আমাদের অলিন্দের সংকোচন হয় তাহলে আয়তন কমবে নাকি বাড়বে? কমবে, এক্সিলেন্ট। তাহলে আয়তন কমা মানে চাপ বেড়ে যাওয়া। তাহলে এবার কোত্থেকে কোথায় রক্ত যাবে দেখো, রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত রাইট ভেন্ট্রিকলে এবং লেফট অ্যাট্রিয়াম থেকে রক্ত চলে যাবে লেফট ভেন্ট্রিকলে। তাহলে এইবার বলো তো রক্ত যেহেতু নামতেছে, আমি রুম থেকে বের হতে চাই, আমি দরজা ওপেন করব না ক্লোজ করব? এক্সিলেন্ট, এখন ট্রাইকাসপিড বাইকাসপিড ওপেন হয়ে যাবে। এখানে সময় লাগে 0.1 সেকেন্ড। এইবার দেখো নিলয়ের সংকোচন, ভেন্ট্রিকুলার সিস্টোল, তার মানে নিলয়ের আয়তন কমে যাচ্ছে, চাপ বেড়ে যাচ্ছে। এবার ডান নিলয় থেকে রক্ত প্রবেশ করবে পালমোনারি আর্টারিতে এবং বাম নিলয় থেকে রক্ত প্রবেশ করবে অ্যাওর্টাতে, যেহেতু ও চিপে রক্ত বের করে দিচ্ছে। তাহলে আমি যদি ডান নিলয় থেকে পালমোনারি ধমনী এবং বাম নিলয় থেকে অ্যাওর্টাতে রক্ত প্রবেশ করাই, তখন আমার কি হয়ে যাবে, এই যে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ওপেন ছিল ওরা টাস করে ক্লোজড হয়ে যাবে এবং আমাদের পালমোনারি এবং অ্যাওর্টিক যে সেমিলুনার কপাটিক গুলা ছিল সেগুলা ওপেন হয়ে যাবে। এই যে টাস করে ক্লোজ হয়ে গেল, এখানে আমার তৈরি হবে ফার্স্ট হার্ট সাউন্ড বা প্রথম হৃদস্পন্দন, ফার্স্ট হার্ট সাউন্ড। এবং এখানে সময় লাগবে কত? 0.3 সেকেন্ড।
ঠিক আছে, তাহলে আমাদের এই যে রক্তটাকে উপরে উঠানোর জন্য যে টাস করে ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ হয়ে যায় এবং সেমিলুনার কপাটিকা দুটা খুলে যায়, এই শব্দটাকে আমরা বলি ফার্স্ট হার্ট সাউন্ড লাভ। আমরা বলি না আল্লাহ রে কি ভয় পাইছি, বুকটা ধুকপুক ধুকপুক করে, আবার মান্না গান গায় বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। তাহলে এখন কি আমরা এই গান গাবো না, বলতে হবে বুক লাভ ডাব করছে হায় মন তোমায় কাছে চায়। এটা কিন্তু ধুকপুক ধুকপুক না, আবার চিন 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 চিনও না, ঝিমঝিম ঝিমঝিমও না, এটা হচ্ছে লাভ ডাব লাভ ডাব। দেখো ছেলেরা তোমরা মেয়েদেরকে দেখে বলবা তোমাকে দেখে আমার বুক লাভ ডাব করে, সে মেয়ে যদি আতেল হয় এক কথায় পটে যাবে। কিন্তু এখন পটানোর দরকার নেই, এখন পড়াশোনার বয়স, পড়াশোনা করো, ইনশাল্লাহ মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলে তখন এসব লেম ডায়লগ মারো, ঠিক আছে? আবার যদি কাজ না হয় ডায়লগে, তাহলে আবার আপুর বাসায় আগুন লাগাইতে এসো না। তাহলে এরপরে দেখো ভেন্ট্রিকলের ডায়াস্টল মানে ভেন্ট্রিকল প্রসারিত হচ্ছে, আয়তন বাড়ছে, তাহলে চাপ কম, এবারও রক্ত খাওয়ার জন্য প্রস্তুত। তাহলে আবার সে যথারীতি রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে এবং লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে রক্ত প্রবেশ করবে। এই রক্ত যাওয়ার জন্য জায়গা করে দিতে ট্রাইকাসপিড বাইকাসপিড এবার ওপেন হয়ে যাবে এবং সেমিলুনার কপাটিকা টাস করে বন্ধ হয়ে যাবে, যখন তৈরি হবে সেকেন্ড হার্ট সাউন্ড ডাব ডাব, ঠিক আছে? এবং এখানে সময় লাগে 0.5 সেকেন্ড। তাহলে দেখো এখান থেকে আমরা এমসিকিউর জন্য পড়বো প্রথম হার্ট সাউন্ড কোথায় তৈরি হচ্ছে, ভেন্ট্রিকুলার সিস্টোলে। সেকেন্ড হার্ট সাউন্ড বা ডাব তৈরি হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে। কখন ট্রাইকাসপিড বাইকাসপিড সম্পূর্ণ ক্লোজড, কখন ওপেন এবং সময়সীমা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ। তার মানে যখনই অলিন্দের প্রসারণ তখনই আয়তন বেশি চাপ কম, তখন ওরা রক্ত গ্রহণ করবে এবং কপাটিকা গুলা বন্ধ। সংকোচন মানে ওরা এবার চিপে রক্ত বের করে দিচ্ছে, তার মানে কপাটিকা গুলা খোলা। ভেন্ট্রিকলের সংকোচন মানে ও রক্ত বের করে দিচ্ছে পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টাকে, তখন টাস করে ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ হয়ে যাওয়ার জন্য লাভ তৈরি হয়। ডায়াস্টল মানে এবার আবার অ্যাট্রিয়ামের সিস্টোলের মতো ডান অলিন্দ থেকে এবং বাম অলিন্দ থেকে রক্ত নিলয় আসবে, তখন হচ্ছে ট্রাইকাসপিড বাইকাসপিড খোলা কিন্তু টাস করে সেমিলুনার বন্ধ হওয়ার কারণে শব্দ হবে ডাব। তাহলে দেখো অ্যাট্রিয়ামের সিস্টল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল ওদের মানে সাইন সিমটম গুলা কাছাকাছি, আবার যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল হয় তখনই কিন্তু ভেন্ট্রিকুলার সিস্টল হয়, এটা কিন্তু কাছাকাছি। তাহলে এই যে দেখো কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র আমি বুঝাই ফেলছি মোটামুটি। তাহলে এই যে দেখো ছবিটা, এখানে দেখছো ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ, এখানে খুলে গেছে, এখানে আবার ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ কিন্তু সেমিলুনার গুলা খোলা, এখানে এগুলো আবার খুলে গেছে। তাহলে কার্ডিয়াক চক্রটা আমাদের সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সিকিউতে আসলে আমাদের অবশ্যই ফিগার আঁকতে হবে। তাহলে কার্ডিয়াক চক্রটা বুঝতে পারলে সবাই চ্যাটে সি লেখো। কার্ডিয়াক চক্রটা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে সবাই চ্যাটে সি লেখো। আচ্ছা, ভেরি গুড, এক্সিলেন্ট। তাহলে এবার আসো আমরা পড়বো হচ্ছে জাংশনাল টিস্যু ও মায়োজেনিক নিয়ন্ত্রণ। আচ্ছা তোমরা আমাকে বলো তো আমাদের বডির হেড অফিস কে? তোমাদের কোনো আইডিয়া আছে যে আমাদের বডির হেড অফিস কে? আমাদের ব্রেইন, ঠিক আছে? দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে একটা করে স্নায়বিক নিয়ন্ত্রণ নামে টপিক লেখা থাকে। যেমন পরিপাকে আমরা পরিপাকের স্নায়বিক নিয়ন্ত্রণ পড়েছি, শ্বসনে আমরা শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ পড়েছি, কিন্তু মাই লাইফ মাই রুলস এই প্রিন্সিপাল মেনে চলে হচ্ছে মাতবর হার্ট। বলে না দিল কি শুনো দিমাগ কি নেহি, তার মানে আমাদের হার্টও কিন্তু দিল কি হি শুনতা হ্যায় দিমাগ কি নেহি শুনতা হ্যায়। আবার মার কাছে গিয়ে কথা কয়ে মা বলবে ইউর গাল মাই জুতা। তো হার্ট করে কি, সে আসতে একবার যাইতে একবার ব্রেনকে সালাম দেয় না, সে বাইরের কোন রকম সাহায্য ছাড়াই একদম অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে সংকুচিত প্রসারিত হতে পারে। তাহলে এই যে হৃদপেশি, পেশি থেকে আসছে মায়ো, মায়ো মানে মাসেল, তাহলে হৃদপেশি থেকে জেনেসিস মানে তৈরি, যে নিয়ন্ত্রণটা তৈরি হয়ে পুরো হৃদপিণ্ডকে নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ। এবং মায়োজেনিক নিয়ন্ত্রণে সাহায্য করতে হৃদপিণ্ডের বিভিন্ন জাংশনে যে টিস্যুগুলো আছে তাদেরকে আমরা বলি জাংশনাল বা সংযোগী টিস্যু, ঠিক আছে? এই মায়োজেনিক নিয়ন্ত্রণটাকে পুরোপুরি কন্ট্রোল করার জন্য বা সাপোর্ট করার জন্য আমাদের বিভিন্ন জাংশনে থাকে জাংশনাল বা সংযোগী টিস্যু। এখন খেয়াল করো কি কি সংযোগী টিস্যু আছে। তোমরা কি কখনো ইলেকট্রিক শক খাইছো? সুইচ বোর্ডে কি কেউ কখনো ইলেকট্রিক শক খাইছো? আমি মনে হয় এরকম সিরিয়াস কোনো শক খাই নাই। সিনেমা টিনেমাতে দেখো না যে ইলেকট্রিক শক খাইলে কি হয়, চুল টুল খাড়া হয়ে যায়, বা অনেকে দেখি খাইছে, সাবাস, এই তো বাঘের বাচ্চা, সরি বাচ্চা বাঘ, পুরো বডি কি করে ঝাঁকানি দিয়ে ওঠে না? দেখে মুভি টুভি দেখে চুল টুল খাড়া হয়ে গেছে, এত সিভিয়ার হয় না, বাট পুরা বডিতে ঝাঁকা দেয়। ওই যে মিলার গান আছে না, দোলা দে দোলা দে, ঠিক আছে, পুরা বডিতে দোলা দেয়। তো আমাদের হার্টে কি হয়,
আমাদের ডান অলিন্দে যখন চার্জের তারতম্য হয়, ঠিক আছে, যেমন ধরো আমাদের বডিতে হরহামেশা সোডিয়াম পটাশিয়াম এই চার্জগুলো তৈরি হচ্ছে, ওরা সবসময় সাম্যাবস্থায় থাকে। তো যখন খাদ্য গ্রহণের মাধ্যমে এই সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স হয়, এটা তো এক ধরনের চার্জ, তাই না? আর চার্জের প্রবাহিত হচ্ছে বিদ্যুৎ। তো যখনই সোডিয়াম পটাশিয়াম এই চার্জের মধ্যে একটা ইমব্যালেন্স হচ্ছে, এটা নর্মালি ইমব্যালেন্স হবে আল্লাহর নিয়মে, কারণ আমাদের বডিতে একটা স্পেশাল পাম্প আছে যেটা 3টা সোডিয়াম বের করে 2টা পটাশিয়ামকে ভেতরে ঢুকায় প্রত্যেকটা কোষে। তো তখনই আমার চার্জের ইমব্যালেন্স হওয়া মানে কি, আমাদের হৃৎপিণ্ডে একটা বিদ্যুৎ তৈরি হবে। তার মানে আমাদের এই যে তোমার সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ডান অলিন্দের সংযোগস্থলে এখানে একটা জাংশনাল টিস্যু থাকে, যেটা কিনা আমাদের এই আয়নের তারতম্যের কারণে ঝাঁকি দিয়ে ওঠে, তরঙ্গ সৃষ্টি করে। তাহলে এই সংযোগী টিস্যুটাকে আমরা বলি সাইনোঅ্যাট্রিয়াল নোড, এবং ও যে তরঙ্গ তৈরি করে তার নাম অ্যাকশন পটেনশিয়াল। এই যে তোমার চার্জের তোমার হচ্ছে ইমব্যালেন্স করে আমরা যে তরঙ্গ তৈরি করছি তার নাম অ্যাকশন পটেনশিয়াল। প্রতিটা অ্যাকশন পটেনশিয়াল এখানেই তৈরি হবে, এবং এটা শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী সকল অ্যাকশন পটেনশিয়াল তৈরির উদ্দীপনাও কিন্তু আমাদের এই এসএ নোডই তৈরি করবে, সাইনোঅ্যাট্রিয়াল নোড। পেস মানে হচ্ছে গতি, মেকার মানে যে তৈরি করে। তাহলে এসএ নোডটা আমাদের পুরো হৃৎপিণ্ডের গতিটাকে তৈরি করে দেখে ওদেরকে আমরা বলি ন্যাচারাল পেস মেকার। ঠিক আছে, তাহলে এবার দেখো আমাদের ডান অলিন্দে প্রথম উদ্দীপনা শুরু হইলো। এটা প্রথমে কি করবে, আমাদের এই এসএ নোড থেকে ডান অলিন্দে, সেখান থেকে বাম অলিন্দে যাবে। এইবার ডান অলিন্দ এবং ডান নীলের সংযোগী স্থলে যে সংযোগী টিস্যু থাকে তার নাম হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিওভেন্ট্রিকুলার, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার মাঝখানে আছে, তার মানে সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে উদ্দীপনাগুলো এখন যাবে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে। সেখান থেকে 2টা ভেন্ট্রিকুলার মাঝখানে, মাঝখানে ইংরেজি হচ্ছে ইন্টার, কিসের মাঝখানে, ভেন্ট্রিকলের মাঝখানে কি আছে, একটা প্রকোষ্ঠ বা সেপ্টাম আছে। তাহলে এই ফাঁকা জায়গাটাকে আমরা বলি ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। 2টা নীলের মাঝখানে এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে থাকে আমাদের বান্ডেল অফ হিজ। বিজ্ঞানী হিজ আবিষ্কার করেছিল দেখে নাম হয়ে গেছে বান্ডেল অফ হিজ। যদি আবিষ্কার করতাম আমি বান্ডেল অফ সঞ্চারী, জোবান আবিষ্কার করলে বান্ডেল অফ জোবান, কিন্তু দুঃখের বিষয় এটা আবিষ্কার করে ফেলেছে হিজ। তাহলে এখান থেকে এবার করবে কি, আমাদের বান্ডেল অফ হিজের 2টা শাখা বিস্তৃত হবে, রাইট আর লেফট ব্রাঞ্চ। এরা প্রত্যেকে পুরো হৃৎপেশির প্রাচীরে রক্ত সরবরাহ করবে। তার মানে মোট কথা দেখো, উদ্দীপনাটা প্রথমে সাইনোঅ্যাট্রিয়াল নোডেই তৈরি হয় দেখি প্রাকৃতিক পেসমেকার অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে। সেখান থেকে 0.15 সেকেন্ডের সময়টা খুব ইম্পর্টেন্ট, এভি নোডের মাধ্যমে উদ্দীপনা চলে যাবে নিলয়, সেখান থেকে বান্ডেল অফ হিজ হয়ে 2টা শাখায় বিভক্ত হয়ে ওরা পারকিনজি তন্তুর মাধ্যমে ঘরে ফিরে আসবে। তাহলে এখান থেকে আমার এই যে মায়োজেনিক নিয়ন্ত্রণের যে ফ্লো চার্টটা, এসএ নোড থেকে এভি নোড, সেখান থেকে বান্ডেল অফ হিজ, সেখান থেকে পারকিনজি তন্তু, এই ফ্লো চার্টটা এবং এসএ নোড থেকে এভি নোডে যেতে কত সময় লাগে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হার্টের ডিজিজ তোমার ডায়াগনোজ করার জন্য। ঠিক আছে, তাহলে তখন এখানে তোমার সময় লাগে 0.15 সেকেন্ড। কি লাগবে? 0.15 সেকেন্ড। এখন দেখো আমাদের এই প্রাকৃতিক পেসমেকার নষ্ট হয়ে গেলে ওর দায়িত্ব পালন করে এভি নোড, এজন্য এভি নোডকে আমরা বলি সংরক্ষিত পেসমেকার। দেখবে বাপ মা বাসা থেকে বের হয়ে গেলে বড় ভাই বোন কি করে, বাপ মার কর্তৃত্ব নেয় না, পোলাপাইন গুলারে ধরে ধরে পিটায়। তাহলে বাপ মা হচ্ছে এসএ নোড, বাপ মা যদি বাইরে যায় শপিং করতে তখন বড় বোন বা বড় ভাই হয়ে যায় এসএ নোড, বড় ভাই বা বড় বোন হচ্ছে অ্যাকচুয়ালি এভি নোড। ঠিক আছে, আচ্ছা তাহলে জাংশনাল টিস্যুটা বুঝতে পারলে সবাই চ্যাটে সি লেখো। জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যু যদি বোঝা যায় তাহলে সবাই চ্যাটে সি লেখো। আচ্ছা এক্সিলেন্ট। এবার দেখো ব্যারো রিসেপ্টর। তোমাদের কাছে আমার প্রশ্ন, রিসেপ্টর বলতে কি বোঝায়? রিসেপ্টর এনিওয়ান? হ্যান্ড রেজ করো তো, হ্যান্ড রেজ করো তো। রিসেপ্টর কাকে বলে কে বলতে পারবা? আমরা আমাদের পুরো বডিতে এরকম অসংখ্য রিসেপ্টর পেরেছি, যেমন কিডনিতে পানি শনাক্ত করার জন্য অসমো রিসেপ্টর, জিহ্বাতে টেস্ট বার্ড, এখন তোর কাছ থেকে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে যে রিসেপ্টর মানে কি যে কোনো কিছু গ্রহণ করে, ব্যারো রিসেপ্টর মানে ব্লাড প্রেশারকে গ্রহণ করবে। আমাদের যে রক্তবাহিকাগুলো আছে সেই রক্তবাহিকার প্রাচীরে কতগুলো সূক্ষ্ম কি থাকে, স্নায়ু জালিকা থাকে। ঠিক আছে, এই সূক্ষ্ম স্নায়ু জালিকাগুলো মিলিতভাবে তৈরি করে কি আমাদের তোমার হচ্ছে কি ব্যারো রিসেপ্টর। যে ব্যারো রিসেপ্টর গুলো কি করবে, আমাদের হৃৎপিণ্ডে হচ্ছে উদ্দীপনা, মস্তিষ্কে উদ্দীপনা পাঠাবে, এবং মস্তিষ্ক সে অনুযায়ী আমাদের এই রক্তবাহিকা এরপর হৃৎপিণ্ড এগুলাকে নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপকে কি করবে, স্বাভাবিক করবে। আমি আবারও বলছি, আমাদের রক্তবাহিকার প্রাচীরে অসংখ্য সূক্ষ্ম সংবেদী স্নায়ুপ্রান্ত আছে। এই স্নায়ুপ্রান্তগুলো যখন কোনো একটা অস্বাভাবিক রক্তচাপ দেখবে, আইদার অনেক বেশি কিংবা অনেক কম, তখন অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করে ও কি করবে, মস্তিষ্কের স্নায়ুতে যে বার্তা পাঠাবে, স্নায়ু ওই অনুযায়ী তোমার রক্তবাহিকা বা মাংসপেশি যেভাবে হোক তোমার প্রেশারটা কমায় দিবে। তাহলে এই যে তোমার আমাদের স্নায়ু প্রান্তগুলো আমাদের রক্ত চাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, ওদেরকে আমরা বলবো ব্যারো রিসেপ্টর।
এবং এই যে ব্যারোরিসেপ্টর পুরো বডিতে তো গুরুত্বপূর্ণ কাজ করতেছে, এই জন্য আমরা এই পুরোটাকে বলবো, প্রক্রিয়াটাকে বলবো ব্যারো রিফ্লেক্স। ঠিক আছে, এই স্নায়ুপ্রান্তগুলোকে আমরা বলবো ব্যারো রিসেপ্টর এবং এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলবো ব্যারো রিফ্লেক্স। তাহলে আমাদের ব্যারো রিসেপ্টর কয় প্রকার হতে পারে? 2 প্রকার হতে পারে, উচ্চচাপ এবং নিম্নচাপ বা আয়তন। উচ্চচাপ থাকবে এই যে আমাদের আর্চ অফ অ্যাওর্টার অ্যাওর্টিক আর্চে, এবং আর্চ অফ অ্যাওর্টার যে 3টা শাখা আছে এর মধ্যে একটা শাখা যেটা মস্তিষ্কে সরবরাহ করে, ঠিক আছে, সেটা হচ্ছে ক্যারোটিড ধমনী। সেই ক্যারোটিড ধমনীর ভিতরে ক্যারোটিড সাইনাসের মধ্যে থাকবে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। তাহলে কোথায় কোথায় পেলাম? একটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ আর একটা ক্যারোটিড আর্চ। এবার দেখো, আমরা শুধুমাত্র চিঠি লিখলেই হবে? আমাদেরকে সেই চিঠি পাঠানোর জন্য কি পোস্টম্যান লাগবে না? মেসেঞ্জার খেল টাইপ করলেই হবে? সেটাকে সেন্ড করার জন্য সেন্ড বাটন ক্লিক করতে হবে না? এখন আমাদের এই যে তোমার উচ্চচাপ ব্যারো রিসেপ্টর সিগন্যাল দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, তাহলে ওইটাকে কনভে করার জন্য তো আমাদের একটা রিসেপ্টর লাগবে। আবার আমার রক্তচাপ কমে গিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, এখন আমার গার্জিয়ানকে জানানোর জন্য তো আমার কি লাগবে? ব্যারো রিসেপ্টরটা কাজ করা লাগবে। তাহলে রক্তচাপ পড়ে গেলে কি হয়? আমাদের ক্যারোটিড অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর কি করবে? আমাদের যেটা বলতেছিলাম যে আমাদের একটা বাহক লাগবে। আমাদের ক্যারোটিড অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর যতই উদ্দীপনা গ্রহণ করুক, সেটাকে মস্তিষ্কে পাঠানোর জন্য কি একটা পোস্টম্যান লাগবে, মেসেঞ্জার লাগবে। এটাই হচ্ছে 9 নাম্বার এবং 10 নাম্বার করোটিক স্নায়ু, গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস। গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস। তাহলে রক্তচাপ বেড়ে গেলে আমাদের এই যে তোমার অ্যাওর্টিক আর্চ আর ক্যারোটিড ধমনীতে যে রক্তবাহিকাগুলো থাকবে, ঠিক আছে, সেখান থেকে আমরা পাবো হচ্ছে ব্যারো রিসেপ্টর। সেখান থেকে উদ্দীপনা গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস 9 আর 10 করোটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে মেডুলাতে পাঠাই দিবে। ওকে, তাহলে এই মেকানিজমটা কি একটু বলবো? তোমরা একটু অল্প করে শুনবা যে কিভাবে ব্লাড প্রেশারটা কমাচ্ছে। একটু অল্প করে বলি, হ্যাঁ? কে বকরা হতে চাও? তোমাদের সাথে ধরো হচ্ছে ইনসাকে হচ্ছে বকরা বানালাম। ওকে, ধরো ইনসার কালকে উদ্ভাসে পরীক্ষা, ও প্রচন্ড প্রেসারে আছে, ব্লাড প্রেশার হয়ে গেছে 140/90। এখন ওর আম্মু ওকে দেখে বুঝলো, আহারে বাচ্চাটা পড়তে পড়তে কিরকম কাহিল হয়ে গেছে, চোখ মুখ বের হয়ে গেছে, তোর কি মাথা ঘুরায়? তখন তখন ইনসা বললো, আম্মু আমার পরের দিন পরীক্ষাতে আমি খুবই টেনশন করতেছি। তো ইনসার যখন বিপি বেড়ে যায়, এই উদ্দীপনাটা গ্রহণ করে কে? আমাদের ক্যারোটিড এবং অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর। ওরা করবে কি? ওরা হচ্ছে এই উদ্দীপনাটাকে গ্রহণ করে পাঠাবে হচ্ছে আমাদের মস্তিষ্কের মেডুলাতে, কারণ আমাদের এই সবকিছু কিন্তু বেসিক্যালি মেডুলাই ডিল করে। তাই ক্যারোটিড এবং অ্যাওর্টিক থেকে উদ্দীপনাটা কে নিয়ে যাবে? আমাদের 9 এবং 10 নাম্বার করোটিক স্নায়ু, গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস। এইবার মেডুলা করবে কি? মেডুলা যখন দেখবে যে আইলা ব্লাড প্রেশার এত বেশি, তখনও 2টা পদক্ষেপ গ্রহণ করবে। একটা হচ্ছে হৃৎপিণ্ডতে গিয়ে কি করবে? হৃৎপিণ্ডতে গিয়ে হচ্ছে হৃদস্পন্দন হার্ট রেট বাড়িয়ে দিবে। আরেকটা হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেল মানে রক্তবাহিকা, সে ব্লাড ভেসেল গুলাকে রিল্যাক্স মানে প্রসারিত করে দিবে। তাহলে রক্তবাহিকা প্রসারিত করে দিলে এবং আমাদের যে হৃদস্পন্দন হার আছে এটাকে কমায় দিলে কি হবে? আমার ব্লাড প্রেশার আস্তে আস্তে কমে যাবে। তাহলে এইভাবে আমাদের উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কাজ করে। যখনই কোথাও অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করে ক্যারোটিড অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টরের দ্বারা এটা আমাদের মস্তিষ্কে প্রেরণ করতে, ঠিক আছে, ক্যারোটিড অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর থেকে 9 আর 10 নাম্বার গ্লসোফ্যারিঞ্জিয়ালের মাধ্যমে উদ্দীপনা যাবে ব্রেইনের মেডুলাতে। সেখান থেকে আমাদের হৃৎপিণ্ড এবং ব্লাড ভেসেলে উদ্দীপনা যাবে, হৃৎপিণ্ড হৃদস্পন্দন হার কমাবে এবং ব্লাড ভেসেল রক্তনালীকে প্রসারিত করে দিবে যখন ব্লাড প্রেশার কমে যাবে। এবং সিমিলার জিনিসটা যখন ব্লাড প্রেশার কম থাকে তখন একইভাবে উল্টাটা করে করে ব্লাড প্রেশার বাড়ায়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের মেকানিজম। আর নিম্নচাপের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে আয়তনের। তোমরা রেচন পড়ছো না, যদিও শর্ট সিলেবাসে নাই, কিন্তু রেচনের এই টপিকটা লাগবে। আমাদের বড় বড় যে সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, এসব জায়গায় তোমার কি থাকে? নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। এবং এই অ্যান্টিডায়োটিক হরমোন ও ভেসোপ্রেসিনে ওদেরকে হেল্প করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আমি যেটা দেখলাম যে ব্যারো রিসেপ্টর থেকে কিন্তু সিকিউর চেয়ে বেশি এমসিকিউ আসে। যেমন তোমার হচ্ছে প্রথমে বলবে যে গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস এটা কোত্থেকে আসছে? ক্যারোটিড অ্যাওর্টিকে তুলে নিতে আসছে। দ্বিতীয়ত, কোন ব্যারো রিসেপ্টরকে আয়তন ব্যারো রিসেপ্টর বলা হয়? নিম্নচাপকে। কোন ব্যারো রিসেপ্টরে ভেসোপ্রেসিন হরমোন ব্যবহার করা হয়? নিম্নচাপ বা আয়তন ব্যারো রিসেপ্টরে। তাহলে দেখছো এভাবে আমরা কি করি? এভাবে হচ্ছে কি আমরা মনে রাখবো যে কোনটা কোথা থেকে, কোনটার কি কাজ এবং কোনটার কি লোকেশন, নেম, এরপর হচ্ছে গিয়ে এটা কোথায় কোথায় অবস্থান করতেছে, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এই যে দেখো আমরা পড়লাম ব্যারো রিসেপ্টর। এইবার হচ্ছে রক্তচাপ। তোমাদের মধ্যে তোমরা কে কে এখানে ব্লাড প্রেশার মাপতে পারো? পা তুলো, সরি হ্যাঁ হাত তুলো। কে কে ব্লাড প্রেশার মাপতে পারো? সাবধান, ভেরি গুড। নিহা, সাউদা, এক্সিলেন্ট। মাজবা, শিখে রাখবা, কারণ আমাদের সবার বাসায় তো এলডারলি পেশেন্ট আছে, সবারই রক্তচাপ মাপা শেখা উচিত। তাহলে এই মেশিনটা কি? স্ফিগমো ম্যানোমিটার। স্ফিগমো ম্যানোমিটার।
ওর মধ্যে কি থাকবে, একটা হচ্ছে কি তোমার ডায়াল আছে, একটা রিভারোসি কাফ এবং একটা পাম্প মেশিন আছে। ঠিক আছে, তাহলে এখানে এর মাধ্যমে আমরা ব্লাড প্রেশার মেজার করবো দুই রকম, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক। সিস্টোলিক হচ্ছে 100 থেকে 139, ডায়াস্টোলিক হচ্ছে 60 থেকে 89। আর যদি এই রেঞ্জের চেয়ে বেড়ে যায় তাহলে হাইপারটেনশন, কমে গেলে হাইপোটেনশন। সে বলছে যে এখানে নিম্ন রক্তচাপের কারণে অনেক সময় সিনকপ হয়, সিনকপ এটা কোমার কাছাকাছি। ঠিক আছে, তাহলে হাইপার মানে বেড়ে যাওয়া, হাইপো মানে কমে যাওয়া। আচ্ছা, তাহলে এইবার দেখো আমাদের রক্ত সংবহন তন্ত্র আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি 4 প্রকার যে ছিল। এই যে দেখো এই গতিপথগুলো সবগুলা একদম ছোটস্থ মুখস্থ। ঠিক আছে, আমি যা যা পড়াইছি সব কি আছে গতিপথে কিন্তু আছে। তাহলে এই যে তোমার সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল, করোনারি, এই 4টার মধ্যে সিস্টেমিক পালমোনারি পার্থক্যদের ফ্লোচার্ট রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট সবাই পড়বা। ঠিক আছে, এখান থেকে যদি এমসিকিউ দিয়ে দেয় নিচের কোন অনুক্রমটি সঠিক, কোন অনুক্রম সঠিক নয়, তখন কিন্তু ভেজালে পড়ে যাবা। এই জন্য দেখো পৌষ্টিক অঙ্গ থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃৎ, সেখান থেকে হেপাটিক শিরা হয়ে নিম্ন মহাশিরা হয়ে ডিরেক্ট হৃৎপিণ্ড। আর সিস্টেমিক ধমনী, দ্যাট মিন্স অ্যাওর্টা থেকে তৈরি হলো করোনারি ধমনী, সেটা হৃৎপ্রাচীরে গিয়ে করোনারি শিরাতে গিয়ে ডান অলিন্দে মিলিত হয়েছে। আর বাদ বাকি সিস্টেমিক পালমোনারি তো আমাদের পড়াই হয়ে গেছে। তাহলে আমরা আজকে এখান থেকে যা যা পড়লাম, এখান থেকে আমাদের সিকিউর জন্য কি কি প্রশ্ন আসবে, আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার মধ্যে পার্থক্য। দ্বিতীয়ত আসবে রক্তকে কেন কোষ না বলে কণিকা বলা হয়, এবং রক্ত বাহিকার অভ্যন্তরে কেন জমাট বাঁধে না। কেন জমাট বাঁধে না বলতো? রক্তের মধ্যে তো 24 আওয়ার্স প্লাটলেট ঘুরঘুর ঘুরঘুর আউ মে নাচু গাউ ডিস্কো ড্যান্স করতেছে, তাহলে কেন রক্ত জমাট বাঁধে না? কারণ রক্তের মধ্যে আছে হেপারিন। হেপারিন ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে, হেপারিন। এরপর আমরা কি পড়বো, রক্ত আর লসিকার পার্থক্য। অনেকে জিজ্ঞেস করতেছিল রক্ত আর প্লাজমা লসিকার পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যেগুলো পড়লাম, আমাদের হৃৎপিণ্ডের যে গঠন ও রক্ত সঞ্চালন, এটা পুরাটাই আমাদের ফিগার সহ লাগবে সিকিউতে। কার্ডিয়াক সাইকেল বা কার্ডিয়াক চক্র, এটাও কিন্তু আমাদের সিকিউর প্রশ্ন। এখান থেকে তোমরা চাইলে আমার মতো শর্টকাট ছক করে ছবি দিয়ে দিতে পারো বা বইয়ের মতো লিখতে পারো, ইটস আপ টু ইউ। আর ব্যারো রিসিপ্টার থেকে তেমন প্রশ্ন সিকিউতে আসে না, ওখান থেকে এমসিকিউ বেশি আসে, ব্লাড প্রেশারে এমসিকিউ বেশি আসে। তাহলে এমসিকিউর জন্য আমরা খুব ভালো করে পড়বো কি কি, আমাদের এমসিকিউর জন্য খুব ভালো করে পড়তে হবে বইতে যতগুলা চার্ট আছে সবগুলা ছক একদম ছোটস্থ মুখস্থ, সবগুলার গঠন উপাদানের মধ্যে কত প্রধান উপাদান, যেটা যেমন পানি বা কোক কেউ অফার করলে প্রথম উপাদানটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা যেটা পড়বো ব্যারো রিসিপ্টারের লোকেশন গুলা খুব ভালো করে মনে রাখবো, উচ্চচাপ কোথায় কোথায় থাকে আর নিম্নচাপটা কোথায় থাকবে, কোথায় কোথায় থাকবে। তাহলে এই ছিল আমাদের আজকের রক্ত চ্যাপ্টার। এই রক্ত চ্যাপ্টারটা আমি বারবার বলতেছি, আমরা রোগের অংশটা পরে পড়বো পরের ক্লাসে। ওকে, আমি কিন্তু বারবার বলতেছি যে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, নট ফর ইউর এইচএসসি বাট অলসো ফর ইউর অ্যাডমিশন টেস্ট। তাহলে আমরা যদি এখন একটা ক্লিয়ার কনসেপশন নিয়ে ফেলি, তাহলে আমাদের পরবর্তীতে কি হয়ে গেল, পড়া কমে গেল। এবং তোমাদের কাজ কি হবে জানো, তোমরা আজকে পড়ার পরে একটু টেস্ট পেপারটা খুলবা, দেখবা যে চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন করে। টেস্ট পেপার থেকে সিকিউ আর এমসিকিউ পোর্শনটা দেখার পরে তোমরা এরপর বইটা পড়ে ফেলবা। এরপরে তোমাদের কারো কাছে যদি কোশ্চেন ব্যাংক থাকে, ভার্সিটি বা মেডিকেলের প্রশ্ন ব্যাংক, তোমরা সেই প্রশ্ন ব্যাংকটা উল্টায় উল্টা কি করবা, ভালো মতন হচ্ছে কি একটু দেখে ফেলবা। তাহলে আমাদের এসএসসি বা এইচএসসি পাশাপাশি কি অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে গেল। ঠিক আছে, তোমরা অনেকে বুঝতে পারো না যে আপু অ্যাডমিশনের প্রিপারেশন কি একাডেমিকের মতো হয়, হুবহু, বরঞ্চ পড়া হচ্ছে আরো কি কম। ওকে, এই জন্য তোমরা হচ্ছে যেভাবে পড়াশোনা করতেছো ওভাবে পড়তে থাকো। মোটিভেশন, আমরা সবার কাছে মোটিভেশন খুঁজি, যে ফেসবুকে মোটিভেশন দিবে, কোথায় কি মোটিভেশন দিবে। আমার নিজের মোটিভেশন হচ্ছে কি আমি নিজে। তোমার ভিতর থেকে কখনো না বললে তোমার কেউ পিঠটা বাইন্দা কাটটা কি করাইতে পারবে না, বলতো পড়াইতে পারবে না। এই জন্য তোমরা নিজেরা নিজের উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ এত পোলাপাইন চান্স পাচ্ছে, তোমরাও চান্স পাবা। আগে এইচএসসি পরীক্ষা ভালো করে দাও, দেন হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট। এবং অবশ্যই তোমরা আপাতত বায়োলজি ফার্স্ট পেপারের জন্য বোটানি এবং সেকেন্ড পেপারের জন্য আজমল স্যারের বই পড়তে থাকো। এইচএসসি লেভেলের জন্য এতটুকুই যথেষ্ট, কারণ নতুন বইটা হিউজ করছে, বড় করছে। আর তারপরে যদি পড়তে চাও তাহলে তোমরা চাইলে পরবর্তীতে মাজেদা মিসের বই পড়তে পারো, অ্যাডলিন মিসের বই পড়তে পারো, সেটা অ্যাডমিশন লেভেলে, এখন লাগবে না। মাজেদা মিসের বইটা দেখতে পারো, বইটা ভালো, তবে এখন না। আগে তোমাদের টেক্সট বুক গুলো সলভ করো, দেন বাকি বই। আর ইঞ্জিনিয়ারিং এ কারো ইচ্ছা থাকলে তোমার ফিজিক্সের জন্য গিয়াস আর সুশান্ত স্যারের পুরাতন কিছু বই পাওয়া যায় পুরাতন বইয়ের দোকানে, হাজারি স্যারের বইগুলো। এই নতুন হাজারি স্যারের বইতে আর পুরাতন ফিজিক্সের বইতে অনেক অনেক ম্যাথ, এই সবগুলো ম্যাথ যদি কভার করে ফেলতে পারো ইনশাল্লাহ চান্স পাও তোমাকে ঠেকায় কি ইঞ্জিনিয়ারিং এ।
এজন্য এখন থেকে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও বা মেডিকেলে পড়তে চাও ডিসাইড করে ফেলো। যদি মেডিকেলে পড়ো ইউ আর মোস্ট ওয়েলকাম টু উন্মেষ, ইঞ্জিনিয়ারিং এ পড়লে মোস্ট ওয়েলকাম টু উদ্ভাস। তখন তো দেখা সাক্ষাৎ কম হবে, উন্মেষে বেশি হবে, ঠিক আছে? কিন্তু ইনশাল্লাহ আমরা উদ্ভাস সবসময় ট্রাই করি তোমাদেরকে একটা ভালো গাইডলাইন দেওয়ার, ঠিক আছে? কারণ দেখো পেন্ডেমিক সিচুয়েশনে আমরা কি করছি, যেভাবেই পারছি অনলাইন ক্লাসটাকে একটু ফ্রুটফুল করার চেষ্টা করছি। এখন যেহেতু অনলাইন অফলাইন দুইটা কার্যক্রম পাশাপাশি চলবে, উদ্ভাস অলওয়েজ ট্রাই করবে তোমাদের যেই পদ্ধতিতে সবচেয়ে বেশি সুবিধা হয় সেই পদ্ধতিতে পড়াতে। আর আমরা ভাইয়ারা তো আছি ইনশাল্লাহ তোমাদের সব রকম প্রবলেম সলভ করার জন্য। তোমরা কলেজ যতটুকু যাবা যাও, এরপর ঘরে থাকো, কারণ এমনিতেও ভ্যাকসিন কাজ করে না। এই যে আমার একটা ফ্রেন্ড, আমার আগের রোলমেট, ওর কোভিড পজিটিভ হয়েছে, ওর 2 ডোজ হচ্ছে ভ্যাকসিন দেওয়া ছিল, এখন ঘরে বসে আছে, 14 দিন কোয়ারেন্টাইনের পর আবার সে ক্লাসে জয়েন করবে। তাহলে ভ্যাকসিন দিয়েও কিন্তু লাভ নাই। এই জন্য যতটুকু বাইরে যাওয়া লাগে বাইরে গিয়ে বাকিটা সময় ঘরে থাকো, পড়াশোনা করো, বাবা মাকে ভালো মতন রাখো এবং বেশি বেশি করে সৃষ্টিকর্তাকে ডাকবা। তোমরা রোগ ব্যায়াম থেকেও মুক্ত পাবা, আর আল্লাহ তোমাদের আশা পূরণ করবে, ঠিক আছে? তাহলে সবাই আপুকে প্রমিস করো যে আজকে রাতের বেলায় সবাই তোমরা এই চ্যাপ্টারটা একটু চোখ বুলাবা। ওরকম বই ধরে করে মুখস্থ করার দরকার নেই, জাস্ট একবার চোখ বুলাবা যে কি কি টপিক আছে, আপুকে কি টপিক পড়াইছে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ সঞ্চারী আপু এবং জাহিদ ভাইয়াকে। যদি তোমাদের কোনো লাইভে কোশ্চেন থাকে, আমরা বেশি না, দুজনের কাছে রেজেন্ট নিতে পারবো। তো তোমাদের রেজেন্ট করতে পারো, আমরা 2 থেকে 1 জনের কাছে রেজেন্ট নিব আমরা। আচ্ছা, আমরা রেজেন্ট পাইনি, তো আমরা বিদায় নিব তাহলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ফেসবুকে যারা ছিলেন, পরবর্তী ক্লাস আমাদের আগামী 23 তারিখ ফিজিক্স এর উপরে হবে এবং আমরা SMS এর মাধ্যমে আপনাদেরকে হচ্ছে লিংক পাঠিয়ে দিব, আপনারা অবশ্যই জয়েন করতে পারবেন এবং ফেসবুকের মাধ্যমে ক্লাসটি দেখতে পারবেন। আর যারা জুমে আছো তোমাদের তো অটোমেটিক তোমরা SMS পেয়ে যাবা। আর হচ্ছে পরবর্তী ক্লাস তোমাদেরও ফিজিক্স সেম অবস্থানে ফিজিক্স হবে এবং SMS এর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দিব, তোমরা লিংকটা SMS এর মাধ্যমে পেয়ে যাবে। আর বাকি যে ইনফরমেশন গুলো ছিল, কিছু কিছু বিষয় তোমরা আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলা যে তোমাদের এই আজকের ক্লাসটি মানে ফ্রি ক্লাসটি তোমাদের প্রোফাইলে থাকবে কিনা, PDF পাবে কিনা। তো ভিডিও ক্লাস কিন্তু আমরা অলরেডি ফেসবুকে হচ্ছে তোমার লাইভ স্ট্রিম করেছি। হ্যাঁ, তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে গিয়ে ওই ভিডিওটা বারবার দেখে নিতে পারবা। আর যারা ভর্তি হবা তাদের প্রোফাইলে অটোমেটিক এই লাইভ ক্লাসগুলো যখন করা শেষ হয়ে যাবে, অটোমেটিক তোমার প্রোফাইলে রেকর্ডিং ভিডিওটা আপলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এরপরও যদি কোনো রকম তথ্য জানার থাকে, উদ্ভাসের হেল্পলাইন নাম্বার আছে, উদ্ভাসের অফিসের নাম্বার আছে, যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা তথ্যগুলো জেনে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।